ওকে, সো সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকে ফর্মালি প্রথম ক্লাসে। আমাদের সিএসসি 222 ইন্ট্রোডাকশন টু কম্পিউটার সিস্টেমস। সো জাস্ট বেসিক ইনফরমেশন আমার সম্পর্কে। গতদিন আমরা আসলে একটু পরিচিতি নেওয়ার চেষ্টা করেছিলাম একে অন্যের। সো জাস্ট যারা নতুন জয়েন করেছেন তাদের জন্য ইনফরমেশনটা। সো আমরা যে পড়বো বা যে ল্যাব করবো বেসিক্যালি, যদিও এখানে থিওরির চেয়ে বেশি হচ্ছে ল্যাবের ইমফাসিস দেয়া আছে, বাট স্টিল আমরা কিন্তু কিছু ফান্ডামেন্টাল তথ্য আমাদের জানতে হবে, কেননা আপনাদের এটাই হচ্ছে কম্পিউটারের একটাই মাত্র কোর্স। তো আমাকে ওইভাবে ইয়ে করা হয়েছে যে কম্পিউটার ফান্ডামেন্টালস যে সমস্ত জিনিসগুলো আছে এগুলো যেন একটু টাচ দেওয়া হয়। তো এটার জন্য আমরা যেই সিলেবাসটা কভার করব বা যে লেকচার কন্টেন্ট গুলো তৈরি করেছি আমি, সেগুলোর ইয়েগুলো ধারণাগুলো পাবেন হচ্ছে এই বইগুলোতে। সো কম্পিউটার ফান্ডামেন্টালস বাই প্রফেসর ডক্টর লুৎফর রহমান। তো এটা হচ্ছে আমাদের বাংলাদেশি একজন রাইটার, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের ফার্স্ট চেয়ারম্যান উনি। সো ওনার বইটা খুবই পপুলার, বা আমরা আমাদের সহজ ভাষায় বোঝার জন্য এই বইটা খুব ভালো, এটা দেখতে পারি। আর এমনিতে বাইরের রাইটার হিসেবে পিটার নর্টনের কম্পিউটার সায়েন্স বা প্রদীপ কেসিনার কম্পিউটার ফান্ডামেন্টালস, এগুলো আমরা দেখতে পারি। আচ্ছা, এগুলো হচ্ছে আপনাদের এটার সাথে এই যে সিলেবাসটা আছে সিলেবাস সাথে রিলেভেন্ট টেক্সট বুক। যদি আমরা কোনোটা যদি পড়ার চেষ্টা করি তাহলে এই বইগুলো থেকে হচ্ছে ফলো করার চেষ্টা করব। আর ওভারভিউ অফ দ্য সিলেবাস, যদিও এখানে আপনাদের মাইক্রোসফট অফিসটা আমি ইনক্লুড করিনি। মাইক্রোসফট অফিসের যে জিনিসপত্রগুলো আমরা ল্যাবের মতো করে হচ্ছে একদম হ্যান্ডস অন দেখব, সেগুলোর বাইরে হচ্ছে যে টপিক গুলো হচ্ছে আমরা মূলত থিওরি বলি বা হচ্ছে ফান্ডামেন্টাল কনসেপ্ট বলি, যেগুলো কভার করার চেষ্টা করব আমি। কম্পিউটার অর্গানাইজেশন, কম্পিউটার ক্লাসিফিকেশন, নাম্বার সিস্টেম, মেমোরি, ডিফারেন্ট কাইন্ডস অফ সফটওয়্যার, সফটওয়্যারের সাথে রিলেটেড অপারেটিং সিস্টেম, ইনপুট আউটপুট ডিভাইস, নেটওয়ার্কের একদম বেসিক, কম্পিউটার নেটওয়ার্কস কি বা কি কি এলিমেন্ট থাকে কম্পিউটার নেটওয়ার্কসে সেগুলো, এবং হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশনস। সো কম্পিউটার অ্যাপ্লিকেশনস একদম যদিও লাস্টে যে বলা হচ্ছে, কম বেশি সকল ক্ষেত্রে আমরা দেখতে পাবো কম্পিউটার অ্যাপ্লিকেশনস কোন পার্টিকুলার জিনিসটা কোথায় আসলে অ্যাপ্লিকেবল হয়। এগুলো হচ্ছে আমরা মোটামুটি এখানে কভার করার চেষ্টা করব। আর যেটা বললাম শুরুতে, এটার সাথে হচ্ছে আমরা মূলত মানে ল্যাবের মতো করে যে জিনিসটা আমরা দেখার চেষ্টা করব বা হ্যান্ডসন যেটা করব, মাইক্রোসফট অফিসের তিনটে জিনিস, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এই জিনিসগুলোতে যদিও কম বেশি আপনারা সবাই এগুলোর সাথে পরিচিত আছে, তারপরেও আমি চেষ্টা করব এই জিনিসগুলোতে সাথে আপনাদের সবাইকে একটু পরিচয় করার জন্য, যদি পসিবল হয় কিছু অ্যাডভান্স জিনিস দেখানোর জন্য, যেগুলো হয়তো আপনাদের কাজে লাগবে প্রতিদিন আপনারা যে সমস্ত কাজগুলো করেন কম্পিউটারের সাথে। ওকে, সো আমরা চলে যাচ্ছি একদম বেসিক ইয়ে থেকে, বা কম্পিউটারের বেসিক, যে অ্যাকচুয়ালি একটা কম্পিউটার। জি স্যার, স্যার একটা কথা ছিল যেন হচ্ছে আর কি আমাদের এক্সামটা কিভাবে নেওয়া হবে, মার্কিং সিস্টেমটা কিভাবে করবেন, এটা আসলে একটু জানার ইচ্ছা ছিল। আচ্ছা, জাস্ট এ মিনিট। সো এক্সাম যেমন আমি এর আগে হচ্ছে আপনাদের বিভিন্ন ইয়েতে, যদি হচ্ছে আপনাদের এইটার সাথে আমি পরিচিত নাই, কিন্তু আমি আপনাদের কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে যেভাবে হচ্ছে ল্যাবগুলো নিতাম, আপনাদের হচ্ছে একটা ফাইনাল ল্যাব এক্সাম হয়, ঠিক আছে? ওইখানে হচ্ছে একটা বড় মার্কস থাকে, আর হচ্ছে কন্টিনিউয়াস ইভালুয়েশন একটা ব্যাপার আছে, ঠিক আছে? যে আমরা প্রত্যেকদিন যখন ল্যাব করি তখন কে কেমন পারফর্ম করছে, কিন্তু এইখানে তো আসলে ওইরকম ভাবে তেমন কিছু নেই। বাট এইখানে আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডের যখন কাজ করব, এমন হতে পারে আপনাদেরকে আমি কিছু কাজ দেব, ঠিক আছে? আমি হয়তো একটা লেকচার দিলাম, যে মাইক্রোসফট ওয়ার্ডে কিছু কাজ দেখানো হলো, তারপরে ওইটার সাথে রিলেভেন্ট কিছু কাজ আপনাদেরকে করতে দিলাম, ঠিক আছে? তো সেটা সাপেক্ষে আমি একটা মার্কিং করার চেষ্টা করব। জি স্যার, অ্যাসাইনমেন্ট যদি দেয়া যায় যে একটা এটাকে করলেন। চিন্তা করতে পারেন একটা অ্যাসাইনমেন্টের মতো, ঠিক আছে? এটাকে অ্যাসাইনমেন্ট বলেন কারণ বা হচ্ছে সরাসরি সরাসরি হচ্ছে ক্লাসের ভিতরে কেউ ওইভাবে করতে পারবে না, কারণ অনেকেরই হচ্ছে মোবাইল দিয়ে কানেক্টেড নাকি? নেটওয়ার্কিং সমস্যা আছে, ফোন থেকে ক্লাস করে কিন্তু ল্যাপটপ, হ্যাঁ মোবাইল থেকে কানেক্টেড কিন্তু ল্যাপটপ আছে হয়তো বা বাসায়, সে করতে পারবে কি অ্যাসাইনমেন্টটা দিলে অ্যাসাইনমেন্টটা আপনার গুগল ক্লাসরুমে সাবমিট করতে পারবে করে, বা যে হুম অফিসে আছে হুম হুম। অফিসের পিসি থেকে হয়তো বা করে সাবমিট করতে পারবে। হ্যাঁ, সেটা তো থাকবে, আমি সেটাই বললাম। আর এমনিতে হচ্ছে আমাদের যে সমস্ত
ইয়েগুলা হ্যান্ডস অন গুলা হবে, সেগুলা থেকে হচ্ছে আমি আপনাদের থেকে কিছু, যেটা বললাম কোয়েশ্চেন আনসারিং হতে পারে, বা হচ্ছে ছোট একটা কাজ দিলাম সেটার মাধ্যমে হতে পারে, সেটার মাধ্যমে একটা অ্যাসেসমেন্ট করার চেষ্টা করবো যে আসলে কে কতটুকু আমার ক্লাসটাকে অ্যাটেন্টিভলি ইয়ে করছে। ঠিক আছে, সেই জিনিসটার জন্য হচ্ছে একটা ইয়ে থাকবে, মার্কিং থাকবে, যে আপনাদের অ্যাটেন্ডেন্স একটা মার্ক থাকে। ফাইনাল এটার মার্ক ডিস্ট্রিবিউশন টোটাল মানে এরকম একটু বিস্তারিত বলে দিলে ভালো হতো আর কি। আপনাদের অ্যাটেন্ডেন্স একটা মার্ক থাকবে, আর যেটা বললাম এই যে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট বা অ্যাসাইনমেন্ট, এটার জন্য একটা মার্কস থাকবে। আর বাকি মার্কসটুকু হচ্ছে পুরোটাই থাকবে হচ্ছে আপনাদের ফাইনাল যে ল্যাব এক্সাম হবে সেটা। সো এইটা যদি হয় 50-তে, তাহলে হয়ে যাবে হচ্ছে এরকম 30-20। ঠিক আছে, 30-20-র মতো একটা মার্কিং হয়ে যাবে। আমাকে আসলে এই জিনিসটা ডিটেল এখনো পাঠানো হয়নি, আপনাদের কত মার্কসের হচ্ছে এই কোর্সটা, কত মার্কসের জন্য, সেটা কি 50 না 100, সেটার সাপেক্ষে হচ্ছে এই জিনিসটা নির্ধারণ হবে। ঠিক আছে, কেননা আপনাদের অন্যান্য ল্যাবগুলো যেভাবে হয়, ল্যাব এক্সাম গুলো মার্কিংটা এটাও সেম হবে। ঠিক আছে, একটা পার্ট থাকবে হচ্ছে ফাইনাল এক্সামের জন্য, আর একটা পার্ট হচ্ছে এই রেগুলার যে আমরা ল্যাবগুলো করছি বা ক্লাসগুলো করছি সেটার সাপেক্ষে একটা ইভ্যালুয়েশন থাকবে। ঠিক আছে, সো এইটা হয়তো আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে জানিয়ে দেবো। ঠিক আছে, যে আপনাদের ফাইনালের জন্য আমি কত রাখছি, আর হচ্ছে কন্টিনিউয়াস ইভ্যালুয়েশনের জন্য আমি কত রাখছি। ঠিক আছে, জি স্যার, ঠিক আছে স্যার, এখন পড়াশোনা শুরু করেন। ওকে, সো তাহলে হচ্ছে আমি যদি জানতে চাই আপনাদের কাছ থেকে, আমি ধরে নিচ্ছি সবার কাছেই কম্পিউটার আছে, রাইট? বাট কম্পিউটার আসলে কি? কম্পিউটার বলতে আসলে আমরা কি বুঝি? আচ্ছা, যেমন এখানে একটা ইলেকট্রনিক মেশিন, একটা ইলেকট্রনিক মেশিন, রাইট? এটা এখানে অবশ্যই হাইলাইট করে দেয়া আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, গণনার যন্ত্র, রাইট? গণনার যন্ত্র কিন্তু, গণনাকারী যন্ত্র কিন্তু আমাদের ক্যালকুলেটর, রাইট? ক্যালকুলেটর দিয়েও আমরা আসলে গণনা করতে পারি। তাহলে সেটা সাপেক্ষে মনে হয় কিছু পার্থক্যও আছে, তাই না? নিচে নিচে যে তিনটা ছবি দেখা যাচ্ছে, এগুলো কি কেউ বলতে পারি? যেমন ডান পাশেরটা মনে কম্পিউটার, মনে এটা মনে হয় পরিচিত, তার বামের দুইটা জিনিস কি পরিচিত? না স্যার, এটা আপনি একটু বলে দেন। সো এইটা বা এটার কথা বলছি, এইটা আমাদের কম্পিউটার, এটা মোটামুটি পরিচিত। স্যার মাঝখানে দুটো স্যার সুপার কম্পিউটার, মাঝখানে দুইটা না, মাঝখানে বাম পাশে এবং মাঝখানেরটা সুপার কম্পিউটার না, এটা হচ্ছে একদম প্রথম দিককার কম্পিউটার। এটা হচ্ছে একদম প্রথম দিককার কম্পিউটার, আমরা চিন্তা মানে বলতে পারি। প্রথমটা তো সুপার কম্পিউটারের মতো লাগে না? হ্যাঁ, মনে হচ্ছে, ঠিক আছে, মনে হচ্ছে সুপার কম্পিউটারের মতো, বাট এগুলো একদম প্রথম দিকে যে সমস্ত কম্পিউটার গুলো ছিল, প্রায় একটা রুমের সাইজের মতো ছিল। ঠিক আছে, সেখানে পাঞ্চ কার্টার, বিভিন্ন ট্যাব, কি বলে, ম্যাগনেটিক ট্যাব, এগুলোর মাধ্যমে হচ্ছে আমরা তথ্য কম্পিউটারের মধ্যে প্রবেশ করানোর চেষ্টা করতাম বা ডাটা আউটপুট নেওয়ার চেষ্টা করতাম। আচ্ছা, তো যাই হোক, সেটা উদ্দেশ্য না, এখানে বলার উদ্দেশ্য হচ্ছে আসলে কম্পিউটারের কিভাবে চেহারাটা কিভাবে ক্রমাগতভাবে চেঞ্জ হয়েছে, বড় থেকে কিভাবে ছোটর দিকে আসছে, সেই জিনিসটা হচ্ছে একটু দেখানোর জন্য হচ্ছে এই ছবিগুলো নিয়ে আসা, নাথিং এলস। বাট কম্পিউটার যদি বলি, কম্পিউটার হচ্ছে কি? কম্পিউটার হচ্ছে একটা ইলেকট্রনিক মেশিন। প্রথম কথা হচ্ছে সেটা একটা ইলেকট্রনিক মেশিন দ্যাট স্টোরস, প্রথম কথা হচ্ছে সে ডাটা সংরক্ষণ করবে, স্টোর করবে, রিট্রিভস, আচ্ছা, আবার যখন আমাদের প্রয়োজন তখন সেটা আবার বের করে নিয়ে আসতে পারবে। রিট্রিভ করা মানে হচ্ছে বের করে নিয়ে আসা, কম্পিউটার ভিতর থেকে সেই তথ্যটাকে আমাদের সামনে নিয়ে আসতে পারবে। সো সে রিট্রিভ করতে পারবে এন্ড প্রসেস ডাটা, ডাটাকে সে প্রসেসিং করতে পারবে। আপনি কোনো তথ্য দিলেন বা ডাটা দিলেন, সেটার উপর বিভিন্ন ধরনের ম্যানিপুলেশন করে, প্রসেসিং করে সে অন্য একটা আউটপুট জেনারেট করতে পারবে। তো এটাকে আমরা বলতেছি হচ্ছে প্রসেস ডাটা। তাহলে কম্পিউটার হচ্ছে একটা ইলেকট্রনিক মেশিন, যে মূলত হচ্ছে তিনটা ভাগের কাজ করে। একটা হচ্ছে সে স্টোর করতে পারে, সেই স্টোর তথ্যটাকে সে রিট্রিভ করতে পারে, এবং সে ডাটাটাকে প্রসেস করতে পারে। তাকে যদি কোনো ডাটা দেওয়া হয়, সে ডাটাটাকে সে প্রসেস করতে পারবে। সেকেন্ড ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে ইট ক্যানট থিঙ্ক অর রিজন। আচ্ছা, মানে তার কোনো চিন্তা শক্তি নেই, সে কোনো ধরনের ডিসিশন দিতে পারবে না। ইট ক্যান অনলি ক্যারি আউট ইনস্ট্রাকশনস
given to it, ঠিক আছে? সো তাকে আমি যা দেব, যা করতে বলবো, সে শুধুমাত্র এবং কেবলমাত্র ওইগুলোই করবে। আমি যদি তাকে ভুল ইনস্ট্রাকশন দিই, সে ওই ভুল ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করবে। আমি যদি তাকে সঠিক ইনস্ট্রাকশন দিই, সে সঠিক ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করবে। সে কোনো ধরনের চিন্তা করতে পারবে না যে এটা কি সঠিক না ভুল, এটা কোনো ডিসিশন সে মেক করতে পারবে না, ঠিক আছে? সে শুধুমাত্র তাকে যে ইনস্ট্রাকশন গুলো দেওয়া হবে সেই অনুযায়ী সে ওই পার্টিকুলার কাজটা করে দেবে। And ability to accept, store and execute programs that makes the computer invaluable and all purpose business tool. মানে আমরা এখন যে কোনো পারপাসে দেখা যায় কম বেশি সবার কাছে যে প্রফেশনে থাকুক না কেন দেখা যাচ্ছে যে একটা কম্পিউটার বা একটা ল্যাপটপ তার সাথে সে ক্যারি করছে। সো অল পারপাস বিজনেস টুল আমরা চিন্তা করতে পারি, যেখানে যে ধরনের কাজই করুক না কেন তাকে আমি ব্যবহার করতে পারি। তার কারণ ability to accept, store and execute programs. So যে কোনো টাইপের প্রোগ্রাম আমরা করতে পারি, স্টোর করতে পারি। এটা যে কোনো ধরনের প্রোগ্রামকে অ্যাকসেপ্ট করে এবং যে কোনো ধরনের প্রোগ্রামকে আমরা সেখানে এক্সিকিউট করতে পারি, ঠিক আছে? এবং এইটার কারণে হচ্ছে এটার মধ্যে আমরা এত অ্যাপ্লিকেশন রান করছি। সো কি কি ধরনের অ্যাপ্লিকেশন সেগুলো হয়তো আমি একটু পরে আলোচনা করব বা আমাদের কামিং লেকচারগুলোতে সেটা আসবে। সো এইখানে যেটা বলেছিলাম এর আগে, যে কোনো পর্যায়ে যদি কোনো ধরনের কোয়েশ্চেন যদি থাকে আইদার হ্যান্ড রেজ করতে পারি অথবা আনমিউট করে কোয়েশ্চেন করতে পারবো, ঠিক আছে? আর নরমালি হচ্ছে সবাই একটু মিউটেড অবস্থায় থাকবেন যাতে করে আমাদের লেকচারের মধ্যে যেন কোনো ধরনের নয়েজ যেন না তৈরি হয়। ওকে, সো যদি আমরা ক্যারেক্টারিস্টিক্স গুলো একটু দেখার চেষ্টা করি, ঠিক আছে, যে কম্পিউটারের বৈশিষ্ট্য আসলে কি। সো প্রথম বৈশিষ্ট্য অটোমেটিক। সো অটোমেটিক বলতে আসলে কি বোঝানো হচ্ছে, বলা হচ্ছে গিভেন এ জব কম্পিউটার ক্যান ওয়ার্ক অন ইট অটোমেটিক্যালি উইদাউট হিউম্যান ইন্টারভেনশন। মানে কি, আমি তাকে একটা কাজ করতে দিয়ে দিলাম, তারপর আমি ঘুমাতে চলে গেলাম, কোনো অসুবিধা নেই, কম্পিউটার তার মতো করে কাজ করে নেবে, ঠিক আছে? সেটা যদি 2 দিন লাগানো যদি একটা কাজ হয়ে থাকে সে টানা 2 দিন কাজ করবে, কোনো অসুবিধা না। আমি থাকলাম কি থাকলাম না সেটা কোনো ফ্যাক্ট করবে না সেখানে, ঠিক আছে? তার মানে সে অটোমেটিক্যালি কাজ করতে পারে। যখনই তাকে কোনো কাজ দেওয়া হয় সেই কাজটা অটোমেটিক্যালি করবে, সেখানে কোনো ধরনের হিউম্যান ইনভলভমেন্টের প্রয়োজন হবে না। দেন তার স্পিড, ঠিক আছে? সো কম্পিউটার ক্যান পারফর্ম ডাটা প্রসেসিং জব ভেরি ফাস্ট। ভেরি ফাস্ট মানে কত ফাস্ট, সেটা মাইক্রো সেকেন্ড হতে পারে, ন্যানো সেকেন্ড হতে পারে, ইভেন পিকো সেকেন্ডও হতে পারে, ঠিক আছে? সো আমরা নর্মালি সেকেন্ডে কাজ করি, বা আরো একটু ছোট যদি চিন্তা করি মিলি সেকেন্ডে চিন্তা করতে পারি, যে আমরা ওই ছোটখাটো যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো দেখা যায় আমরা হয়তো মিলি সেকেন্ডের মধ্যেই মুখ থেকে হিসাব করে বের করে ফেলতে পারি। এর বড়গুলা কিন্তু আমাদের দেখা যায় খাতা কলমের প্রয়োজন হয় বা অনেক সময়ই আমাদেরকে ক্যালকুলেশন করার প্রয়োজন হয়। বাট অন্যদিকে কম্পিউটার সেই কাজটাই হচ্ছে মাইক্রো সেকেন্ড বা ইভেন ন্যানো সেকেন্ডে হচ্ছে আমাদেরকে রেজাল্টটা প্রডিউস করে দিতে পারে। স্যার মাইক্রো সেকেন্ডের পরে এই যে সংখ্যা দিয়ে বোঝানো হয়েছে 10 - 6, এটা কি? হ্যাঁ, ন্যানো সেকেন্ড মানে সেকেন্ড, ঠিক আছে? আমরা নরমালি সেকেন্ড বলি, তারপর মিলি সেকেন্ড হচ্ছে কি 1000 ভাগের 1 ভাগ, 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ আমরা বলি হচ্ছে 1 মিলি সেকেন্ড, যেটাকে প্রকাশ করা হয় হচ্ছে 10 টু দি পাওয়ার -3। এটাকে আমরা বলছি হচ্ছে 10 টু দি পাওয়ার -6, ঠিক আছে? মানে হচ্ছে মাইক্রো সেকেন্ড বলতে আমরা বুঝাই হচ্ছে 10 লক্ষ ভাগের 1 ভাগ, 1 সেকেন্ডের 10 লক্ষ ভাগের 1 ভাগ, 10 টু দি পাওয়ার -6। 10 টু দি পাওয়ার 6 মানে কি, একের পরে আমি যদি 6টা শূন্য দিই তাহলে সেটা রিপ্রেজেন্ট করে 10 টু দি পাওয়ার 6, মানে একের পরে 6টা শূন্য। সো একের পরে যদি 6টা শূন্য দিই সেটা কত হবে, 5টা শূন্য দিলে সেটা 1 লাখ, রাইট? এটা হচ্ছে 10 লাখ, এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 6। আর 10 টু দি পাওয়ার -6 মানে কি, উপরে হচ্ছে 1, মানে 10 লক্ষ ভাগের 1 ভাগ। এই সময়ের মধ্যে সে আমাকে রেজাল্টটা দিয়ে দিতে পারে। ন্যানো সেকেন্ড যদি বলি তার সাথে আরো 3টে শূন্য চলে আসবে, 3টে শূন্য মানে কত, সম্ভবত 10 কোটি না 100 কোটি, 2 4 6 8 10, মানে হচ্ছে 3 6 8 100 কোটি,
100 কোটি ভাগের 1 ভাগ সময় সে আমাদেরকে আউটপুট দিতে পারে, যেটা আমরা নর্মালি আসলে চিন্তা করতে পারছি না আসলে সময়টা কতটুকু। এত অল্প সময়ের মধ্যে সে আমাদেরকে রেজাল্টটা প্রডিউস করে দিতে পারে। বুঝতে পারলাম কতটুকু? যে কোনো ধরনের গাণিতিক অপারেশন যদি আমরা তার মধ্যে যদি করি, তাহলে সে এই পরিমাণ সময়ের মধ্যে আমাদেরকে সেই কাজটা করে দিতে পারে। এবং থার্ড যে পয়েন্টটা বলার চেষ্টা করতেছি, অ্যাকুরেসি। ঠিক আছে, আমরা যদি যোগ বিয়োগ গুণ ভাগ করি, দশমিকের কাজ যদি করার চেষ্টা করি, দেখা যায় যে একটা সার্টেন লেভেল পর্যন্ত আমরা যোগ বিয়োগের কাজটা সঠিকভাবে করতে পারি, এরপরে কিন্তু আমরা সঠিকভাবে করতে পারি না। ঠিক আছে, বাট কম্পিউটার কনসিস্টেন্টলি ক্রমাগতভাবে হচ্ছে যে কোনো ধরনের অপারেশন, যে কোনো ধরনের কাজ হাই ডিগ্রি অফ অ্যাকুরেসি নিয়ে করতে পারে। সেখানে ভুল হওয়ার সম্ভাবনাটা খুবই কম, এবং ভুল সে করবেই না যদি না আমরা তাকে কোনো ধরনের ভুল ইনপুট দিই। তাকে যদি কোনো ভুল ইনপুট দেই, তাহলে সে ভুল তথ্যের উপর ভিত্তি করে যে ক্যালকুলেশনটা করবে সেটা আলটিমেটলি ভুল হবে, কারণ তার কিন্তু আমরা বলেই আসছি তার কোনো চিন্তা শক্তি নাই। ঠিক আছে, সে কোনো ডিসিশন নিতে পারে না, শুধু তাকে আমরা যা কিছু তথ্য দিচ্ছি সেটার উপর ভিত্তি করে সে কাজটা করে দিচ্ছে। সেই জন্য যদি ভুল তথ্য দিই, তাহলে ভুল তথ্যের সাপেক্ষে সে ক্যালকুলেশন করবে এবং ভুল আউটপুট তৈরি করবে। বাট যদি তাকে আমি সঠিক তথ্য দিই, সে 100% অ্যাকুরেসি দিয়ে আমার কাজটাকে সম্পূর্ণ করবে। দেন যে বৈশিষ্ট্যটার কথা বলার চেষ্টা করতেছি, এটা বলি হচ্ছে ডিলিজেন্স। সো ডিলিজেন্স বলতে আসলে কি বোঝায়, এটাকে আমরা যদি নিজেদের দৈনন্দিন কাজের সাপেক্ষে যদি চিন্তা করি, আছে যে আমরা নর্মালি যেই কাজগুলো করি একটা সার্টেন টাইমের পরে একই টাইপের কাজ করতে করতে, যেটাকে আমরা বলি হচ্ছে মনোটোনাস জব। ঠিক আছে, একই কাজ বারবার করতে করতে একসময় টায়ার্ডনেস চলে আসে। ঠিক আছে, আমরা কনসেন্ট্রেশন রাখতে পারি না। তো দেখা যায় যে তখন আমাদের ভুল হয় বা আমরা তখন ব্রেক নেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, বাট কম্পিউটারের ক্ষেত্রে এটা কোনোটাই প্রযোজ্য নয়, বা কম্পিউটারের ক্ষেত্রে দুটো কোনোটাই ঘটে না। ঠিক আছে, সে মনোটোনাসলি একই কাজ দিনের পর দিন করে যেতে পারে কোনো ধরনের টায়ার্ডনেস ছাড়াই এবং কোনো ধরনের কনসেন্ট্রেশন ব্রেক ছাড়াই। ঠিক আছে, সো এই জন্য আমরা এটাকে বলি হচ্ছে ডিলিজেন্স, যে কোনো ধরনের কাজ উইদাউট এনি টায়ার্ডনেস, এনি কাইন্ড অফ ল্যাক অফ কনসেন্ট্রেশন, মনোটোনাসলি সেম কাজটাই করে যেতে পারবে। আর ভার্সেটালিটি হচ্ছে যে কোনো ধরনের কাজ আমি তাকে দিই না কেন, সেই কাজটাই সে করার ক্ষমতা রাখে। ঠিক আছে, যদি তার মধ্যে সেই ধরনের আমরা প্রসেসিং ক্যাপাবিলিটি যদি দিয়ে দিই, ঠিক আছে, তার মধ্যে আমরা যদি সেই প্রসেসিং ক্যাপাবিলিটিটা যদি দিয়ে দিই, তাহলে সে এই কাজগুলো যে কোনো কাজই করতে সক্ষম। ঠিক আছে, আর লাস্টলি যেটা বলার চেষ্টা করছে পাওয়ার অফ রিমেম্বারিং, মানে তার স্মরণ রাখার ক্ষমতা। কম্পিউটারের মধ্যে আমি যদি কোনো কিছু যদি স্টোর করি, আমি যতক্ষণ না পর্যন্ত সেটা কম্পিউটারের মেমোরি থেকে ফেলছি বা স্টোরেজ থেকে ফেলছি, সেটা তার মধ্যে কম্পিউটারটা যতদিন পর্যন্ত ভালো আছে ততদিন পর্যন্ত সেটাকে স্টোর করে রাখতে পারবে, এবং যখনই আমাদের প্রয়োজন তখনই সেটাকে আবার আমাদের সামনে বের করে নিয়ে আসতে পারবে। এটাকে আমরা বলতেছি হচ্ছে পাওয়ার অফ রিমেম্বারিং। সে আসলে কোনো ধরনের তথ্যই হচ্ছে লুজ করে না যতক্ষণ পর্যন্ত আমরা সেটাকে কম্পিউটার থেকে মুছে ফেলছি। আবার এই দুটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে নরমালি হচ্ছে আমাদের কম্পিউটারের সাথে, মানে কম্পিউটারের বৈশিষ্ট্য কিন্তু নেগেটিভ, নেগেটিভ কনসেন্সে, যে এতক্ষণ পর্যন্ত যে বৈশিষ্ট্যগুলোর কথা বললাম সবই পজিটিভের কথা বললাম। সো এখন বলছি ইট হ্যাজ নো আইকিউ। ঠিক আছে, মানে তার কোনো ইন্টেলিজেন্স নাই। ঠিক আছে, যেটা প্রথমে বললাম যে সে তার নিজস্ব কোনো ডিসিশন দিতে পারে না, বা সে যখন কাজ করছে তাকে যেই ইনস্ট্রাকশন আমি দিচ্ছি সেই অনুযায়ী সে শুধু কাজ করতে পারবে, কোনো ধরনের নিজস্ব ডিসিশন অনুযায়ী সে কাজ করতে পারবে না। এন্ড নো ফিলিংস। যদি আমরা কম্পিউটার উপর ভিত্তি করে এখন যে সমস্ত রোবট গুলো আসতেছে, রোবটও কিন্তু এক ধরনের কম্পিউটার, রাইট? বাট তার মধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাড করা হচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাড করা হচ্ছে, এবং বলা হচ্ছে সেখান থেকে ওনাদের মধ্যে একটা ফিলিংস নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। বাট আমরা যদি কম্পিউটারকে যদি বলি, কম্পিউটার হ্যাজ নো ফিলিংস অর ইমোশনস। ঠিক আছে, তাকে আমি কাজ দেবো, সে কাজ করে দেবে আমার নির্দেশনা অনুযায়ী। ঠিক আছে, বাট তার কোনো ফিলিংস থাকবে না বা থাকে না। সো মোটামুটি এইগুলো হচ্ছে আমাদের
কম্পিউটার যদি ক্যারেক্টারিস্টিক্স যদি আমরা বলি, এই সমস্ত বৈশিষ্ট্যগুলো আমরা যে কোনো একটা কম্পিউটার বা কম্পিউটিং একটা ডিভাইসের জন্য আমরা এই বৈশিষ্ট্যগুলো বলতে পারি ইন জেনারেল। এখন চলে আসি অর্গানাইজেশন, মানে একটা কম্পিউটার যদি আমি দেখার চেষ্টা করি সেখানে আসলে কি কি কম্পোনেন্ট নিয়ে একটা কম্পিউটার তৈরি হয়। সো একটা কম্পিউটার মূলত হচ্ছে তিনটা মেজর কম্পোনেন্ট বা তিনটা পার্টে হচ্ছে পুরো কম্পিউটারটাকে আমি চিন্তা করতে পারি। সো একটা পার্ট হচ্ছে ইনপুট, ঠিক আছে, মানে তথ্য দেওয়ার জন্য যে পদ্ধতিটা সেটাকে আমরা বলতেছি হচ্ছে ইনপুট। দেন আরেকটা মেজর পার্ট হচ্ছে প্রসেসিং অর কম্পিউটেশন, যেটা মাঝখানের অংশটা, ঠিক আছে। সো এইখানে হচ্ছে আমার দেয়া তথ্যের উপর ভিত্তি করে যে ইনপুটটা আমি দিলাম সেটার উপর ভিত্তি করে সে এখানে হচ্ছে সেটাকে প্রসেস করবে বা কম্পিউটেশন করবে, যে কাজগুলো আমি তাকে করতে বললাম সেই কাজটা করবে। এন্ড দেন যে কাজটা করে যেই তথ্যটা সে বের করলো আলটিমেটলি, সেটাকে আমরা বলছি হচ্ছে থার্ড আর একটা কম্পোনেন্ট এখানে চলে আসে, যেটার মাধ্যমে হচ্ছে সেই প্রসেস করা তথ্যটা আমরা বের করে নিয়ে আসি, সেটাকে আমরা বলতেছি হচ্ছে আউটপুট। সো কম্পিউটার তিনটা পার্ট, ইনপুট, আউটপুট আর প্রসেসিং। ইনপুট, প্রসেসিং, আউটপুট, or input, output and processing. তার মধ্যে একটু দেখার চেষ্টা করি, ইন্টারনালি যদি দেখার চেষ্টা করি, ইনপুট আউটপুট আমাদের আগের মতোই আছে। মাঝখানে যেটা বললাম প্রসেসিং, প্রসেসিংটাকে যদি আরেকটু ইলাবোরেটলি দেখার চেষ্টা করি, সেখানে আবার বেশ কিছু কম্পোনেন্ট আছে, সাব কম্পোনেন্ট যদি আমি চিন্তা করি। যেমন এখানে একটা মেজর কম্পোনেন্ট হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট বা সংক্ষেপে ALU। কি বললাম? অ্যারিথমেটিক লজিক ইউনিট, মানে গাণিতিক এবং হচ্ছে যুক্তি। অ্যারিথমেটিক মানে হচ্ছে যোগ বিয়োগ বা গাণিতিক, আর লজিক্যাল হচ্ছে যুক্তি, ঠিক আছে। সো এই দুইটা ইউনিট একসাথে আমরা বলতেছি হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। দেন এইটার সাথে সংযুক্ত থাকে আরেকটা ইউনিট, সেটাকে আমরা বলতেছি হচ্ছে কন্ট্রোল ইউনিট। কিছুটা উন্নতি হয়েছে। সো কন্ট্রোল ইউনিটটা হচ্ছে এই সমস্ত প্রসেসিংটা কে এখন কাজ করবে, কিভাবে কাজ করবে, এই সমস্ত জিনিসটাকে কন্ট্রোল করে হচ্ছে কন্ট্রোল ইউনিট। আর একদম উপরে থাকে হচ্ছে কি মেমোরি। মেমোরি আমরা জানি এটা হচ্ছে যেখানে হচ্ছে আমাদের তথ্যগুলো সংরক্ষিত হয়, ঠিক আছে। সো সেই মেমোরিতে আমাদের তথ্যগুলো যাবে, সেখান থেকে অ্যারিথমেটিক লজিক ইউনিটের প্রয়োজন অনুযায়ী মেমোরি থেকে ডাটা নিয়ে আসবে বা তথ্য নিয়ে আসবে। আবার যখন প্রসেসিং হয়ে যাবে সেটা আবার প্রয়োজন অনুযায়ী যদি মেমোরিতে রাখার প্রয়োজন হয় মেমোরিতে আবার স্টোর করে আসবে। আর সেখান থেকে পুরো প্রসেসিং শেষ হওয়ার পরে যখন আমাদের কোনো ধরনের আউটপুট বের করা দরকার, সেই প্রসেস করা আউটপুটটা আমরা বের করে নিয়ে আসবো আউটপুট ডিভাইসের মাধ্যমে। আর এই যে মাঝখানে যে প্রসেসিং ইউনিটটা, ঠিক আছে, এটাকে আমরা বলি হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সংক্ষেপে সিপিইউ। সো সিপিইউ এর সাথে আমরা কম বেশি সবাই পরিচিত, যাদের হচ্ছে ডেস্কটপ কম্পিউটার আছে, রাইট? যে কালো একটা বিশাল বক্স থাকে সেটাকে আমরা বলি হচ্ছে সিপিইউ। আসলে সেটার ভিতরেই হচ্ছে সকল ধরনের কাজ হয়। তার সাথে আর কি থাকে একটা কম্পিউটারের সাথে, বলেন দেখি? মনিটর থাকে। আচ্ছা, আর কি থাকে? মাউস থাকে, কিবোর্ড থাকে। মাউস থাকে, কিবোর্ড থাকে, মনিটর থাকে। আর কোনো কিছু? মাউস, কিবোর্ড, মনিটর। ওকে, সো বেসিক্যালি একদম সিম্পল ইয়ে যদি বলি, একটা কম্পিউটার সিস্টেম যদি বলি, তাহলে দ্যাটস ইট, আর কিছু দরকার নেই। কিবোর্ড, মাউস, মনিটর, আর যে কালো বক্সটার কথা বললাম, বিশাল বড় একটা বক্স থাকে যেটাকে আমরা বলি হচ্ছে সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটা নিয়ে হচ্ছে আমার একটা কম্পিউটার সিস্টেম তৈরি, বা এই যে অর্গানাইজেশনের কথা বলতেছি এই জিনিসগুলাই। তার মধ্যে কিবোর্ড, মাউস আসলে কি কাজ করে বলতে পারবো? কিবোর্ড দিয়ে তো লেখালেখি টাইপ করা হয়, আর মাউস দিয়ে তো সবকিছু ক্লিক করা হয়। ওকে, সো কিবোর্ড দিয়ে টাইপ করা হয়, মাউস দিয়ে ক্লিক করা হয়। সো ক্লিক করছে মানে আসলে
ক্লিক করছি মানে আসলে দিক কি কাজ নির্দেশনা করছে? দেওয়া হয় মাউস দিয়ে। মাউস দিয়ে দিক নির্দেশনা দেওয়া হয়। আচ্ছা, ঠিক আছে। দিক নির্দেশনা দিচ্ছি মানে কি আসলে তাকে আমি একটা ইনপুট দিচ্ছি, রাইট? তাকে আমি একটা ইনপুট দিচ্ছি যে তুমি এই কাজটা করো। একটা বাটনে ক্লিক করলাম, ঠিক আছে, বা একটা ফাইল ওপেন করলাম মাউস দিয়ে ক্লিক করে করে, ঠিক আছে। তারপরে কিবোর্ড দিয়ে কিছু লিখলাম। আসলে কি কাজ করছি আমি? এগুলো ইনপুট নিচ্ছি। সো বোঝা যাচ্ছে তাহলে এখান থেকে যে আসলে ইনপুট ডিভাইস যে বললাম, ইনপুট ডিভাইস কোনগুলো, বা পরবর্তীতে হয়তো আরো আমরা নাম জানতে পারবো। বাট এই মুহূর্তে এটুকু জানি ইনপুট ডিভাইস হচ্ছে কিবোর্ড, মাউস, এইগুলো। আর তাহলে মনিটরটা কি কাজে ব্যবহৃত হয়? মনিটর স্যার ওই শো করানোর জন্য, মানে কোথায় কি করবে না করবে ডিসপ্লে করার জন্য, দেখার জন্য। দেখার জন্য। নির্দেশনাটা কিভাবে দেবে বা কি দেবে ব্র্যাকেটে করছি সেগুলো দেখার জন্য আমরা ব্যবহার করি হচ্ছে এই আউটপুট ডিভাইস গুলো, মনিটরকে। সো দ্যাট মিনস মনিটর আমরা কিছু দেখতে পাই যখন আমরা কোনো কিছু প্রসেস করলাম, আউটপুটটা যখন তৈরি হলো, আউটপুটটা দেখার জন্য আমরা ব্যবহার করি হচ্ছে মনিটরটাকে। সো দ্যাট মিনস মনিটর হচ্ছে আমাদের একটা আউটপুট ডিভাইস। সো ইনপুট ডিভাইস দুইটার সাথে পরিচিতি ঘটলো, আউটপুট ডিভাইস একটার সাথে পরিচিতি ঘটলো। নেক্সট হয়তো আরো এরকম পাবো, বাট এটুকু মনে রাখবো যে কিবোর্ড, মাউস এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস, মনিটর হচ্ছে একটা আউটপুট ডিভাইস। সো ইনপুট গুলো যখন কিবোর্ড, মাউসের মাধ্যমে যখন নিচ্ছি, তার সাপেক্ষে বিভিন্ন ধরনের কাজ আমি করছি। কিবোর্ডে লিখছি যখন, সেগুলোর সাপেক্ষে আমি একটা ফাইলের মধ্যে হয়তো কিছু লিখছি বা কোনো একটা প্রোগ্রাম লিখছি। সো সেইটার সাপেক্ষে কাজটা ঘটছে কোথায়? সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মধ্যে। তারপর সেই জিনিসটাই আমি আবার মনিটরের মধ্যে দেখতে পাচ্ছি। তো সেটা তখন সে আমাকে আউটপুট দিয়ে দিচ্ছে। মনিটর কি আউটপুট হবে নাকি প্রসেসিং হবে? মনিটর হচ্ছে একটা আউটপুট ডিভাইস, ঠিক আছে। সো আপনি এখন চিন্তা করেন আপনার মনিটর নাই, ঠিক আছে, প্রজেক্টর আছে। প্রজেক্টর তো চিনেন নাকি? জি স্যার, চিনি তো। প্রজেক্টর চিনি। মনিটর নাই, প্রজেক্টরের সাথে আপনার সিপিইউটা কানেক্ট করে দিলেন, কাজ কি হবে বা দেখতে কি পাবেন? জি স্যার, পাবো তো। পাবেন। তার মানে কি আপনি যা কিছু প্রসেসিং করছেন সেটা আসলে মনিটরের মধ্যে হচ্ছে না। ক্লিয়ার কি কতটুকু? মনিটরের মধ্যে আমি শুধু দেখতে পাচ্ছি যে কি ঘটনাটা ঘটলো, সেই জিনিসটা আমি দেখতে পাচ্ছি মনিটরের মধ্যে, বাট প্রসেসিংটা হলো হচ্ছে অন্য জায়গায়। ধরে নিব। হ্যাঁ, মনিটর হচ্ছে আউটপুট ডিভাইস। এই মাত্র আরেকটার কথা বললাম, প্রজেক্টর, সেটা একটা আউটপুট ডিভাইস, ঠিক আছে। তো এরকম আরো আসতে পারে প্রিন্টার। প্রিন্টারের মধ্যে আমরা একদম হার্ড কপি প্রিন্ট করে ফেলি, তাই না? কম্পিউটারের মধ্যে থেকে আমরা ডকুমেন্ট প্রিন্ট করে ফেলি। সো প্রিন্টার হচ্ছে আমাদের একটা আউটপুট ডিভাইস। আবার একই রকম ভাবে স্ক্যানারে কিন্তু আমরা স্ক্যান করে কম্পিউটারের মধ্যে তথ্য নেই, তাই না? বিভিন্ন ছবি বা হচ্ছে যে কোনো ধরনের ডকুমেন্ট স্ক্যানারের মাধ্যমে স্ক্যান করে কম্পিউটারের মধ্যে নিচ্ছি বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মধ্যে নিচ্ছি। সো সেই হিসেবে স্ক্যানার হচ্ছে একটা ইনপুট ডিভাইস। বোঝা যাচ্ছে কি যে কাজের সাপেক্ষে কিন্তু আমি নিজে নিজে চিন্তা করে বের করে ফেলতে পারবো যে এটা কি আসলে একটা ইনপুট ডিভাইস না একটা আউটপুট ডিভাইস। স্যার, প্রধান কথা হচ্ছে যে গ্রহণ করবে সেই ইনপুট, আর যে ডেলিভারি দিবে হচ্ছে আউটপুট। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। খুব সিম্পল ওয়ার্ডের মধ্যে আমি রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে। যে কোনো কিছু নিচ্ছে সে হচ্ছে ইনপুট ডিভাইস, যে কোনো কিছু ডেলিভার করছে সে হচ্ছে আউটপুট ডিভাইস। এখন আপনি চিন্তা করে নিতে পারেন যখন কোনো একটা পার্টিকুলার ডিভাইসের কথা বলা হবে সে কি আসলে কোনো কিছু দিচ্ছে না নিচ্ছে। সো তাহলে আমরা পরের এটাতে চলে যাই। এখানে একটা সিম্পল ইয়ে দেখানোর চেষ্টা করে যাচ্ছি, আমরা এখান থেকে দেখার চেষ্টা করি। খেয়াল করি এ এবং বি এর মধ্যে মনে করেন দুইটা তথ্য আছে। এর মধ্যে কোনো একটা ভ্যালু আছে, বি এর মধ্যে মনে করেন আরেকটা ভ্যালু আছে। মনে করেন এর মধ্যে আছে 10, বি এর মধ্যে আছে 20। আমি এই দুটো জিনিসকে যোগ করব। তাহলে আমার ইনপুট ডিভাইসের মাধ্যমে হচ্ছে এ এবং বি এর কত তথ্য সেটা আমার কম্পিউটারের মধ্যে নিতে হবে, রাইট? তো সেই জন্য আমি ব্যবহার করব কি? কিবোর্ড। ওকে, সো কিবোর্ডের মাধ্যমে বা ইনপুট ডিভাইসের মাধ্যমে এ এবং বি কে আমি নিয়ে নিলাম কোথায়? কম্পিউটারের মধ্যে। কম্পিউটারের মধ্যে মিন্স সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে।
এবং প্রথমে তারা কোথায় যাবে? মেমোরিতে। কারণ আমরা যোগ বিয়োগের কাজ বা যত ধরনের ডিসিশন মেকিং কাজ সেটা তো অ্যারিথমেটিক লজিক ইউনিট করবে, কিন্তু তথ্যগুলো আসবে কোথা থেকে? তথ্যগুলো তো আসবে সব হচ্ছে মেমোরি থেকে। এই জন্য যখনই তথ্যগুলো আমি নিচ্ছি সেগুলো চলে গেল হচ্ছে মেমোরিতে। আর কি কাজ আমাকে করতে হবে সেটা আমার চলে আসলো হচ্ছে কন্ট্রোল ইউনিটের কাছে। কন্ট্রোল ইউনিট আমার নির্ধারণ করবে এই মুহূর্তে আমাকে কি কাজ করতে হবে। ফর এক্সাম্পল, আমাকে কন্ট্রোল ইউনিট জানালো আমাকে এখন যোগের কাজটা করতে হবে। যোগের কাজ করার জন্য আমার মেমোরি থেকে তাহলে দুইটা তথ্য নিয়ে আসতে হবে, একটা হচ্ছে এ আর বি। কন্ট্রোল ইউনিট থেকে তথ্যটা গেল, আর এখান থেকে এ আর বি চলে আসলো কার কাছে? আসলো অ্যারিথমেটিক লজিক ইউনিটের কাছে, যে হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ যত ধরনের গাণিতিক অপারেশন আছে, ঠিক আছে, এবং যুক্তির অপারেশন আছে। যুক্তি বলতে কি, যে এটা কি সত্য না মিথ্যা, ঠিক আছে, এরকম যুক্তি। সো সেই কাজগুলো করবে হচ্ছে আমাদের অ্যারিথমেটিক লজিক ইউনিট। সো তার কাছে এখন সবকিছু চলে আসছে, এ এবং বিও চলে আসছে, এবং যে কাজটা আমাকে করতে হবে সেটাও চলে আসছে। তাহলে সে এটাকে প্রসেস করবে, প্রসেস করে আমাকে কি তৈরি করবে? এই দুটো যোগ করার পরে যে রেজাল্টটা তৈরি হলো, তাই না, এটাতে রেজাল্ট তৈরি হবে। যেমন যোগ করেছি যেহেতু, আমি বললাম এটা একটা সাম তৈরি হলো। সো সেই সাম ভ্যালুটা আবার সে কোথায় রাখবে? মেমোরিতে, মানে স্টোর করবে। ঠিক আছে, যেহেতু কম্পিউটার হচ্ছে একটা স্টোরেজ ডিভাইস, সো স্টোর করবে পরবর্তী ব্যবহারের জন্য। ওকে, এবং যদি প্রয়োজন মনে করে যে কোনো সময়, সে আবার সেটা আউটপুট ডিভাইসের মাধ্যমে আউটপুটেও দেখাতে পারবে, প্রিন্ট করতে পারবে, প্রজেক্টরে দেখাতে পারবে, মনিটরে দেখাতে পারবে। যেখানে প্রয়োজন সেই আউটপুট ডিভাইসের কাছেই সেটা নিয়ে আসতে পারবে। ওকে, সো এই হচ্ছে ওভারঅল প্রসেসিংটা। আমি যদি বলি যে একটা কম্পিউটার কিভাবে কাজ করে, ঠিক আছে, সো এই অর্গানাইজেশনটা হচ্ছে এইভাবে হচ্ছে কাজ করে। সো আশা করি এখানে কারো কোনো কোয়েশ্চেন নেই বা বুঝতে কোনো সমস্যা নেই। না স্যার, কোনো সমস্যা নেই স্যার। সো এই জিনিসগুলো আমি এতক্ষণ পর্যন্ত যা বললাম এটাই মূলত এখানে বর্ণনা করা হয়েছে। সো আমি জাস্ট হচ্ছে এগুলো একটু স্কিপ করে যেতে চাচ্ছি, ঠিক আছে। সো input refers to whatever is sent to a computer system, ঠিক আছে। প্রসেসিং ইজ দ্য ওয়ে a computer manipulates, ঠিক আছে, আর যেটা ম্যানিপুলেট করে সেটা হচ্ছে আমাদের সিপিইউ। ওকে, আর এখানে একটা জিনিস চলে আসছে ডাটা, আর এখান থেকে নয়েজ আসতেছে, মিউট করে দিলাম। ওকে, সো ডাটা আসলে কি? ডাটা বলতে বোঝানো হচ্ছে ডাটা রেফার্স টু দ্য সিম্বলস দ্যাট রিপ্রেজেন্ট ফ্যাক্টস, অবজেক্টস, আইডিয়াস, ভ্যালুজ, যে কোনো কিছু হতে পারে। আপনি যখন একটা কম্পিউটারের মধ্যে যখন একটা ইমেজ নিচ্ছেন সেটাও কিন্তু একটা ডাটা, আচ্ছা। তারপরে আর কি বলতে পারি, একটা ফাইল যখন নিচ্ছেন সেটা ওই যে যেটা বলা হচ্ছে অবজেক্ট, সেটা কিন্তু একটা ডাটা, ঠিক আছে। একটা আইডিয়া যখন নিচ্ছেন, আইডিয়া বলতে বোঝানো হচ্ছে কোন একটা ফাইল আকারে একটা আইডিয়া নিচ্ছেন, সবই হচ্ছে ডাটা কম্পিউটারের কাছে। তারপর সেটাকে আমরা প্রসেস করি। ওকে, সো মেমোরি কি, স্টোরেজ কি, কম্পিউটার আউটপুট কি। আচ্ছা, সো মেমোরি আর স্টোরেজ এই দুইটা টার্ম খুব ক্লোজলি রিলেটেড, ঠিক আছে, কিন্তু একটু পার্থক্যও আছে, ঠিক আছে। সো মেমোরি কি, আমরা আগে সেটা একটু বুঝে নিই। সো বলা হচ্ছে মেমোরি ইজ অ্যান এরিয়া অফ এ কম্পিউটার দ্যাট হোল্ডস ডাটা দ্যাট ইজ ওয়েটিং টু বি প্রসেসড, স্টোরড অর আউটপুট। তিনটা শব্দ বলা হয়েছে, প্রসেস, স্টোর, আউটপুট। সো মেমোরি হচ্ছে এমন একটা লোকেশন বা এমন একটা জায়গা যেখানে হচ্ছে আমরা ডাটাগুলাকে রাখি। কোন ডাটাগুলাকে? যেগুলো হচ্ছে এই মুহূর্তে ওয়েট করতেছে, আইদার সেটা প্রসেস করার জন্য ওয়েট করতেছে, অথবা পার্মানেন্টলি স্টোর করার জন্য ওয়েট করতেছে, অথবা আউটপুটে যাওয়ার জন্য ওয়েট করতেছে। এই ধরনের ডাটাগুলোকে আমরা টেম্পোরারিলি রাখি হচ্ছে মেমোরিতে। সো টেম্পোরারিলি শব্দটা আমি বলেছি, দ্যাট মিনস আমার পার্মানেন্টলি যদি স্টোর করতে হয় আমাকে অন্য জায়গায় হচ্ছে বা অন্য মেমোরিতে হচ্ছে সেটাকে স্টোর করতে হয়, সেটাকে আমরা বলি হচ্ছে স্টোরেজ, যেখানে হচ্ছে আমরা পার্মানেন্টলি ডাটাগুলোকে স্টোর করি। ওকে, সো এইটা হচ্ছে মেমোরির মধ্যে, মেমোরির সাথে স্টোরেজের পার্থক্য। কারণ স্টোরেজও কিন্তু
অ্যাকচুয়ালি সংরক্ষণ করছে, মেমোরিও সংরক্ষণ করছে। মেমোরি সংরক্ষণ করে টেম্পোরারিলি, যে ডাটাটা এই মুহূর্তে প্রসেস হবে সেটাও মেমোরিতে থাকে, যেটা অন্য কোনো জায়গায় পার্মানেন্টলি স্টোর হবে সেটাও টেম্পোরারিলি মেমোরিতে থাকে। আবার যেটা আমি আউটপুটে পাঠাবো বা আউটপুট দেখার জন্য আমি টেম্পোরারিলি মেমোরিতে সেটাকে স্টোর করি। এখন চলে আসি ডাটা প্রসেসিং, যে ডাটা প্রসেসিংটা আসলে কিভাবে হয়ে থাকে। So the activity of processing data using a computer is called data processing. The basic definition, যে আমরা ডাটা প্রসেসিং এর যে অ্যাক্টিভিটি, ডাটাটাকে প্রসেসিং এর যে অ্যাক্টিভিটি সেটাকে আমরা বলি হচ্ছে ডাটা প্রসেসিং। তাহলে সেই অ্যাক্টিভিটি গুলো আসলে কি? আমরা যখন ডাটাটাকে পাঠাই এটাকে আমরা চিন্তা করতে পারি এটা হচ্ছে একটা র ম্যাটেরিয়াল। আপনাদের সাথে র ম্যাটেরিয়াল শব্দটা আরো অনেক ভালোভাবে পরিচিত, ঠিক আছে, আপনারা যেহেতু হচ্ছে টেক্সটাইলের ইয়ের সাথে। সো আমরা কি করি, প্রথমে র ম্যাটেরিয়াল পাঠাই বা বিভিন্ন ধরনের র ম্যাটেরিয়াল আসে, তারপর সেখান থেকে আমরা কিন্তু আলটিমেটলি বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করি, রাইট? কম্পিউটারের সাপেক্ষে সেম জিনিসটাকে হচ্ছে আমরা এইভাবে ইয়ে করতে পারি, রিপ্রেজেন্ট করতে পারি, যা হচ্ছে কম্পিউটারকে আমরা প্রথমে ডাটা দিচ্ছি, ঠিক আছে। সো সেই ডাটাটাকে যখন আমরা দিচ্ছি সেই ডাটাটাকে সে কি করে প্রথমে ক্যাপচার করে, মানে কম্পিউটারের মধ্যে নেওয়া হয়, এটাকে আমরা বলতেছি হচ্ছে ক্যাপচার ডাটা। তারপরে সেটাকে ম্যানিপুলেট করা হয়, বিভিন্ন ধরনের প্রসেসিং করা হয়, যে প্রসেসিংটা একটু আগে দেখানোর চেষ্টা করলাম। সো এরকম ভাবে বিভিন্ন ধরনের ম্যানিপুলেশন বা প্রসেসিং করা হয়, তারপরে একটা আউটপুট তৈরি হয়। সো যেই আউটপুটটা তৈরি হলো এই যে প্রসেসিং এবং প্রসেসিং এর পরে, সেটাকে আমরা বলি হচ্ছে ইনফরমেশন। তার মানে আমি তাকে দিলাম কি, তাকে দিলাম হচ্ছে ডাটা, আর তার কাছ থেকে পেলাম কি, ইনফরমেশন। আচ্ছা, সো দুইটা জিনিস, ডাটা বলতে আমরা নর্মালি তথ্য বুঝি, ঠিক আছে, ইনফরমেশন বলতেও তথ্য বুঝি, বাট তাদের মধ্যে কিন্তু টেকনিক্যালি এ ধরনের একটা পার্থক্য বিদ্যমান, যেটা বলা হচ্ছে ডাটা ইজ এ র ম্যাটেরিয়াল used as input and information is the processed data obtained as output of data processing. So, sorry, example টা দেয়া নেই। মনে করেন আপনি দুইটা নাম্বার একটু আগে যোগ করতে দিলেন, রাইট? একটু আগে যে এ আর বি এর কথা বললাম, মনে করেন একটার মধ্যে আছে হচ্ছে 10 আর একটার মধ্যে আছে হচ্ছে 20। আপনি এই দুইটা নাম্বারকে যোগ করবেন, তাহলে 10 আর 20 হচ্ছে আপনার ডাটা। তাহলে এই দুইটা ডাটার উপর ভিত্তি করে আপনি কি করতে পারেন, যোগ করতে পারেন। 10 আর 20 যোগ করলে 30। এই যে 30 পেলাম আমি 10 আর 20 থেকে, এইটা হচ্ছে আমার ইনফরমেশন। 10 আর 20 কে গুণ করলাম, 200 হয়ে গেল। তাহলে এই 200 হচ্ছে আমার ইনফরমেশন, যেটা আমি প্রসেস করে পাচ্ছি। সো একটা হচ্ছে আমার ডাটা, যেটা আমি তাকে ইনিশিয়ালি প্রোভাইড করলাম অ্যাজ র ম্যাটেরিয়াল, তারপর সেটা বিভিন্ন ধরনের প্রসেসিং করে একটা আউটপুট আমাকে জেনারেট করলো। যে আউটপুটটা আমি পেলাম সেটাকে আমি বলতেছি হচ্ছে ইনফরমেশন। সো এখন চলে আসি কম্পোনেন্টস অফ এ কম্পিউটার সিস্টেম। সো মোটামুটি যে কোনো একটা কম্পিউটার সিস্টেম যদি আমি চিন্তা করি, তাহলে 6টা ডিফারেন্ট কম্পোনেন্ট আমি দেখতে পাবো। 1 হার্ডওয়্যার, 2 সফটওয়্যার, 3 ডাটা অর ইনফরমেশন, 4 হচ্ছে প্রসিডিউরস, 5 হচ্ছে হিউম্যানওয়্যার বা সিম্পলি যেটা পিপল যারা ইনভলভ থাকে, 6 হচ্ছে কমিউনিকেশন। তাহলে হার্ডওয়্যার কি দেখার চেষ্টা করি। বলা হচ্ছে হার্ডওয়্যার রেফার্স টু মেশিন অর ফিজিক্যাল ইকুইপমেন্ট, যেটা আমরা ফিজিক্যালি যেটা দেখতে পাই, ঠিক আছে। এই বাইরে যে বক্সের কথা বললাম, ঠিক আছে, যেটার ভিতরে আবার যদি ওপেন করা হয় তাহলে আবার আরো অনেকগুলো এরকম কম্পোনেন্ট দেখতে পাওয়া যাবে, ঠিক আছে। যেমন একটা বলা হচ্ছে মেমোরি, একটা বলা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা মাইক্রো প্রসেসর, অনেকগুলো কম্পোনেন্ট এটার ভিতরে থাকে, পাওয়ার সাপ্লাই হতে শুরু করে অনেক কিছু। So comprises the electronic and the electromechanical parts of the computer system. হতে পারে অনলাইন
যেটা মানে কানেক্টেড থাকতেই হবে, এটা হতে পারে অফলাইন, যখন আমার প্রয়োজন আমি কানেক্ট করলাম, যখন প্রয়োজন নাই সেটা আবার খুলে রেখে দিলাম। ফর এক্সাম্পল প্রিন্টার, স্ক্যানার, এগুলাকে আমরা বলি হচ্ছে অফলাইন ডিভাইস বা অফলাইন হার্ডওয়্যার। আর যে সমস্ত ডিভাইস গুলো হচ্ছে আমার অবশ্যই কানেক্টেড থাকতে হবে, যেমন কিবোর্ড যদি কানেক্টেড না থাকে কম্পিউটারে কোনো কাজ করা পসিবল হবে? হ্যাঁ, কেউ হয়তো বলতে পারেন স্যার অন স্ক্রিন কিবোর্ড ব্যবহার করব, অন স্ক্রিন কিবোর্ড ব্যবহার করতে কাজ করা যাবে, তারপর কিন্তু আমার কিবোর্ড লাগছে। তো সেই দিক থেকেই বলা হচ্ছে যে কিবোর্ড হচ্ছে একটা অনলাইন ডিভাইস, মানে যেটা কানেক্টেড থাকতে হবে। দেন সফটওয়্যার। সো এখন আমরা সফটওয়্যারের সাথে বেশি পরিচিত, কম বেশি সকল জায়গায় এই সফটওয়্যার অমুক কাজের জন্য সফটওয়্যার, যে কোনো জায়গায় হচ্ছে আমরা সফটওয়্যার শব্দটার সাথে কম বেশি এখন পরিচিতি আছে, ঠিক আছে? সো সফটওয়্যার আসলে কি বলা হচ্ছে? সফটওয়্যার হচ্ছে সেই সমস্ত ইনস্ট্রাকশনস দ্যাট টেলস দ্য হার্ডওয়্যার হাউ টু পারফর্ম এ টাস্ক। ওকে, সো সফটওয়্যার দিয়ে আমরা আসলে কি করি? হার্ডওয়্যার গুলোকে চালাই। খুব সহজ ভাষায় যদি বলি, একটা হার্ডওয়্যার, ঠিক আছে, ফর এক্সাম্পল যে মাউস বা কিবোর্ড কিভাবে কাজ করবে, আমি এটা কম্পিউটারের মধ্যে প্লাগ ইন করলাম আর এটা কাজ করা শুরু করলো, ব্যাপারটা কি এরকম? না, মোটো ব্যাপারটা সেরকম নয়। এটা কিভাবে কাজ করবে সেই জিনিসটা কিন্তু ইনস্ট্রাকশন তাকে দেয়া আছে, বা আমরা যখন কম্পিউটার যখন সেট আপ করি তার মধ্যে এরকম কিছু জিনিস দেয়া আছে, যখন আমরা একটা মাউস যখন কানেক্ট করি সে কিভাবে কাজ করবে, সে ওই ইনস্ট্রাকশন গুলো ওইখান থেকে নিয়ে নেয় এবং সেই অনুযায়ী হচ্ছে সে কাজ করে। তাহলে আমি যত ধরনের হার্ডওয়্যারই চিন্তা করি না কেন, যত ধরনের হার্ডওয়্যার আছে, হার্ডওয়্যারটা কাজ করার জন্য আমাদের প্রয়োজন কি? সফটওয়্যার। সফটওয়্যার ছাড়া কোনো হার্ডওয়্যার কাজ করবে না, এটা একদম মাথার মধ্যে নিয়ে নেব যে হার্ডওয়্যার ছাড়া কোনো সফটওয়্যার ছাড়া কোনো হার্ডওয়্যার কাজ করতে পারে না। ওকে, সো এই সফটওয়্যার আসলে কি বলা হচ্ছে? ইজ এ সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশন which directs a computer to perform certain function or which directs a hardware to perform certain functions. Okay, so a set of instruction আমাকে আসলে আমার কম্পিউটারকে বা একটা হার্ডওয়্যারকে ডিরেক্ট করে যে সে কিভাবে কাজ করবে। সো এটা দুই রকম হতে পারে, একটাকে বলা হচ্ছে সিস্টেম সফটওয়্যার আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সো এটা যখন আমরা সফটওয়্যারে যাব তখন কোনটা সিস্টেম সফটওয়্যার কোনটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার সেটা আমরা জানবো ডিটেলস। এই মুহূর্তে জাস্ট এটুকু ইনফরমেশন রাখলাম যে কম্পিউটারের একটা কম্পোনেন্ট হচ্ছে সফটওয়্যার, সেই সফটওয়্যার কম্পোনেন্ট আসলে কি কাজে ব্যবহৃত হয়? হার্ডওয়্যার গুলোকে রান করার জন্য। ঠিক আছে, আমি যদি একটা হার্ডওয়্যারকে যদি রান করতে চাই তাহলে অবশ্যই আমার সফটওয়্যারটা লাগবে। আর ডাটা অলরেডি আমি আলোচনা করে আসছি, ঠিক আছে। সো বলা হচ্ছে র আনপ্রসেসড ফ্যাক্টস অবজেক্টস, ঠিক আছে, এবং সেটাকে আমরা প্রসেস করে হচ্ছে ইনফরমেশন ক্রিয়েট করব। সেটা বিভিন্ন ধরনের রকম ভাবে হতে পারে, সেটা একটা ডকুমেন্ট ফাইল হতে পারে, যেমন মাইক্রোসফট ওয়ার্ডের একটা ডকুমেন্ট হতে পারে, সেটা একটা ওয়ার্কশিট হতে পারে, মানে মাইক্রোসফট অ্যাক্সেস এর একটা ওয়ার্কশিট হতে পারে, এটা ডাটাবেস ফাইল হতে পারে, সরি ওয়ার্কশিট একটা এক্সেল এর একটা ওয়ার্কশিট হতে পারে, ডাটাবেস ফাইল বলতে বোঝানো হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেস এর একটা ডাটাবেস ফাইল হতে পারে, প্রেজেন্টেশন ফাইল মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের একটা ফাইল হতে পারে। সো যে কোনো ধরনের ফাইল হচ্ছে আমার অ্যাকচুয়ালি এখানে ডাটা হিসেবে ব্যবহৃত হবে। আর ডাটা আর ইনফরমেশনের পার্থক্য এখানে দেখানোর চেষ্টা করেছি, যদিও এই জিনিসটা আমি একটু আগে আলোচনা করেছি। So data is the raw material for processing. Information is the data that has been processed, okay, in such a way that it is meaningful to the person who receives it. Okay. এখন চলে আসি প্রসিডিউর। প্রসিডিউর কি আসলে? প্রসিডিউর, সরি, ওকে, সো আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, সামহাউ কোন একটা ইয়ে হয়েছে। সো প্রসিডিউর কি আসলে? প্রসিডিউর বলা হচ্ছে ডেসক্রিপশনস অফ হাউ থিংস আর ডান, মানে কোন একটা কাজ আমি কিভাবে করব। আমি কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড
বা ওপেন করলাম মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে কিভাবে কাজ করব সেটা আমি জানি না। ওকে, তাহলে আমি কিভাবে কাজটা করব? সো এই জন্য হচ্ছে আমার কিছু তথ্য আগে থেকে দিয়ে দেওয়া থাকে ডেসক্রিপশন আকারে, যে ডেসক্রিপশনটা থেকে আমি জানতে পারি যে এই পার্টিকুলার কাজটা যদি আমি করতে চাই কিভাবে সেটা করতে পারবো। সো বলা হচ্ছে ডেসক্রিপশনস অফ হাউ থিংস আর ডান, এটাকে আমি বলতেছি হচ্ছে প্রসিডিওর, যেটা সাধারণত হচ্ছে বিভিন্ন ধরনের ডকুমেন্টেশন ম্যানুয়াল আকারে হচ্ছে দিয়ে দেওয়া থাকে সফটওয়্যারের জন্য, হার্ডওয়্যারের জন্য। যখন আমরা কোনো একটা ডিভাইস কিনে দেখা যায় এটার সাথে বইয়ের মতো করে এক গাদা জিনিসপত্র দিয়ে দেয়, তাই না? এগুলোই আসলে হচ্ছে সেই ডকুমেন্টেশন ম্যানুয়াল বা প্রসিডিওর, যেটার মধ্যে বর্ণনা করা থাকে যে আমি এটার কি কি ফাংশনালিটি আছে, কোন ফাংশনালিটিটা যদি আমি অ্যাভেল করতে চাই বা ইউজ যদি করতে চাই কিভাবে সেটা করব, সেটাকে আমরা বলি হচ্ছে প্রসিডিওর। কি সমস্যা? ওকে, সো দেন হিউম্যানওয়্যার। সো হিউম্যানওয়্যার বলতে কি বোঝায়, মানে কোন মানুষগুলো এটার সাথে জড়িত। কিছু পার্টিকুলার মানুষও কিন্তু এই কম্পিউটার সিস্টেমের সাথে জড়িত। সো সেই সমস্ত মানুষগুলোকে আমরা আসলে রেফার করতেছি অ্যাজ এ হিউম্যানওয়্যার। ঠিক আছে, মানে হার্ডওয়্যার সফটওয়্যার তার সাথে হচ্ছে হিউম্যানওয়্যার। হার্ডওয়্যার দেখলাম হচ্ছে কি, যে সমস্ত ফিজিক্যাল ইকুইপমেন্ট গুলো সেগুলো হচ্ছে হার্ডওয়্যার। আবার সেগুলোকে রান করার জন্য যে ইনস্ট্রাকশন সেট গুলা সেগুলোকে আমরা বললাম হচ্ছে সফটওয়্যার। আর এইটার সাথে এই পুরো জিনিসটাকে রান করার জন্য সফটওয়্যার প্লাস হার্ডওয়্যার দুইটাকে রান করার জন্য যে সমস্ত পার্সন গুলো ইনভলভ থাকে তাদেরকে আমরা বলি হচ্ছে হিউম্যানওয়্যার। যেমন নামগুলো দেখলে একদম লাস্টের নামটা দেখলে বোঝা যাবে, ইন্ড ইউজার মানে আমি আপনি আমরা হচ্ছে ইন্ড ইউজার, যে এটাকে ব্যবহার করতেছি, সফটওয়্যার দিয়ে হার্ডওয়্যার গুলোকে কন্ট্রোল করতেছি, বিভিন্ন ধরনের সফটওয়্যার রান করতেছি, বিভিন্ন ধরনের হার্ডওয়্যার অ্যাড করতেছি। সো আমরা হচ্ছে সেই ইন্ড ইউজার। আবার হতে পারে সেটা প্রোগ্রামার, যারা হচ্ছে কম্পিউটারের জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রাম তৈরি করে, যে একটা হার্ডওয়্যার কিভাবে কাজ করবে সেটার জন্য ইনস্ট্রাকশন লেখে। ঠিক আছে, সো তাদেরকে আমরা বলি হচ্ছে প্রোগ্রামার। হতে পারে সিস্টেম অ্যানালিস্ট, যে যারা বড় বড় এরকম প্রতিষ্ঠানে আছে, প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের কম্পিউটার থাকে, বিভিন্ন ধরনের কাজ হয়ে থাকে। সো পুরো এই যে একটা কম্পিউটিং সিস্টেম, তার বিজনেস প্রতিষ্ঠানে যে কম্পিউটার গুলো রান করছে বা পুরো যে একটা বিজনেস অর্গানাইজেশন সে রান করছে, এই পুরো সিস্টেমটাকে অ্যানালাইসিস করার জন্য যে পার্সন গুলো ইনভলভ থাকে তাদেরকে আমরা বলি হচ্ছে সিস্টেম অ্যানালিস্ট। ওকে, সো এই ধরনের পার্সন গুলো মূলত হচ্ছে হিউম্যান ওয়্যার হিসেবে হচ্ছে আমার কম্পিউটার সিস্টেমের সাথে যুক্ত থাকে। তারাও বেসিক্যালি কম্পিউটার সিস্টেমটাকে রান করে, বাট ইন্ড ইউজারের মতো না, তারা বিভিন্ন ধরনের ডিসিশন মেক করে। ঠিক আছে, আর প্রোগ্রামার হচ্ছে হার্ডওয়্যার সফটওয়্যার এগুলো কিভাবে কাজ করবে তার জন্য বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন সেট তৈরি করে। লাস্টলি কমিউনিকেশন। সো কমিউনিকেশন বলতে আমরা আসলে কি বুঝি? কমিউনিকেশন হচ্ছে এমন একটা এলিমেন্ট কম্পিউটার সিস্টেমের মধ্যে, যখন একটা কম্পিউটার সিস্টেম অন্য একটা কম্পিউটার সিস্টেমের সাথে ইন্টারাক্ট করার চেষ্টা করে, কমিউনিকেট করার চেষ্টা করে। ঠিক আছে, কি উদ্দেশ্যে? টু শেয়ার ডাটা অ্যান্ড ইনফরমেশন। তখন আমরা তাকে বলি হচ্ছে এই যে প্রসেসটা সেটাকে আমরা বলি হচ্ছে কমিউনিকেশন প্রসেস বা কমিউনিকেশন। আচ্ছা, যখন একটা কম্পিউটারের সাথে অন্য একটা কম্পিউটারে সংযোগ স্থাপনের প্রয়োজন হয়। সংযোগ কেন স্থাপন করছি? তথ্য আদান প্রদান এবং হচ্ছে বিভিন্ন ধরনের রিসোর্স আমরা শেয়ার করি। সো এই ধরনের তথ্য বা হচ্ছে রিসোর্স আমরা যদি শেয়ার করতে চাই তখন হচ্ছে আমরা এরকম একটা কমিউনিকেশন এস্টাবলিশ করার চেষ্টা করি। সো এইটা হচ্ছে আমাদের আরেকটা কম্পোনেন্ট পুরো কম্পিউটার সিস্টেমে। সো মোটামুটি অনেকগুলো জিনিস আমরা দেখার চেষ্টা করলাম একটা কম্পিউটার সিস্টেমের মধ্যে। কেউ একজন সামারাইজ করতে পারবো কি কি কম্পোনেন্টের কথা বললাম? কি কি কম্পোনেন্ট বললাম? কেউ একজন বলেন।
কেউ বলতে পারবো না? আচ্ছা, আমি প্রথম থেকে আবার একটু করছি। প্রথমে আমরা দেখলাম হচ্ছে হার্ডওয়্যার, রাইট? শব্দগুলো তো বারবার উচ্চারণ করেছি। হার্ডওয়্যার, দেন সফটওয়্যার, রাইট? দেন ডাটা অর ইনফরমেশন। তারপর দেখলাম হিউম্যানওয়্যার, রাইট? তারপর দেখলাম হচ্ছে কমিউনিকেশন। কোনটা বাদ পড়লো? কোনটা বাদ দিয়ে আসছে মনে হয়? প্রসিডিওর বাদ পড়ে গেছে। ওকে, প্রসিডিওর। সো হার্ডওয়্যার, সফটওয়্যার, ডাটা, প্রসিডিওরস, হিউম্যানওয়্যার এন্ড কমিউনিকেশনস। মোটামুটি এই কম্পোনেন্ট গুলো হচ্ছে আমার যে কোনো একটা কম্পিউটিং সিস্টেম যদি আমি চিন্তা করি তাহলে এই আইটেম গুলো বা এই কম্পোনেন্ট গুলোকে আমরা সেখানে পাবো। সো অ্যাপ্লিকেশনস যদি আমরা চিন্তা করি যে কম্পিউটার অ্যাপ্লিকেশনস কি, কোথায়, উল্টোভাবে প্রশ্ন আসতে পারে যে কোথায় নয়। আসলে এখন কম্পিউটার অ্যাপ্লিকেশনস সকল জায়গায় আমরা বলতে পারি। এডুকেশন আমরা এখন ব্যবহার করছি এই মুহূর্তে, ব্যাংকিং সিস্টেম, ডিফারেন্ট কাইন্ডস অফ বিজনেস, যে কোনো ধরনের বিজনেসই চিন্তা করি না কেন সেখানে দেখা যায় যে আমাদের একটা কম্পিউটিং সিস্টেম প্রয়োজন হয়ে যায়। মার্কেটিং, সেখানেও প্রয়োজন হয়ে যায়। গভর্নমেন্ট, বুঝছে, মোটামুটি কম বেশি সব জায়গায় আমরা ব্যবহার করি। ডিফারেন্ট কাইন্ডস অফ এন্টারটেনমেন্ট, আছে, মুভি দেখবো সেটাও এখন কম্পিউটারের মধ্যে, সিনেমা হলে যাওয়ার প্রয়োজন নেই। সো যে কোনো জায়গায় আমি যদি চিন্তা করি কম্পিউটার অ্যাপ্লিকেশনস এভরিহোয়ার, কোথাও লিমিটেড স্কেলে, কোথাও লার্জ স্কেলে। ওকে, সো মোটামুটি এই ছিল হচ্ছে একদম কম্পিউটার বেসিক। যদি আমরা চিন্তা করি কম্পিউটার কি, কিভাবে কাজ করে, কম্পিউটার কম্পোনেন্ট গুলো কি কি, ঠিক আছে, অ্যাপ্লিকেশনস গুলো কোথায়। সো নেক্সট আমরা যে জিনিসটা দেখতে চাচ্ছি, কম্পিউটার জেনারেশনস। কম্পিউটার জেনারেশন বলতে আসলে আমি কি বোঝাচ্ছি? আমরা নিজেদেরও তো বলি না আমাদের জেনারেশন, আমরা তৃতীয় প্রজন্ম, চতুর্থ প্রজন্ম। এই জেনারেশন বলতে কি বোঝায় কেউ বলতে পারি? কম্পিউটার জেনারেশন না, নিজেদের মানে এমনিতে জেনারেশন বলতে আমরা আসলে কি বুঝি? প্রজন্মই তো বোঝায়, মানে একটা প্রজন্ম, প্রজন্ম পর খুব ভালো আরেকটা প্রজন্ম। বাংলা বললেন, প্রজন্ম। আমি, আমার বাবা, আমার বাবার হ্যাঁ, বাবা, রাইট, তার জি বাবা, স্যার। এক একটা হচ্ছে প্রজন্ম। সেম জিনিসটাই হচ্ছে কম্পিউটারের জন্য যদি চিন্তা করি, সেটাই হচ্ছে কম্পিউটার জেনারেশন আসলে, ঠিক আছে? তাহলে আগে ছিল কম্পিউটার অনেক মধ্যে বিশাল কম্পিউটার, এখন আস্তে আস্তে একদম ডিজিটাল হইতেছে, হচ্ছে এরকম স্যার। আবার বলি আমি ক্লিয়ারলি বুঝতে পারি না আপনার কথাটুকু। স্যার কম্পিউটার জেনারেশন বলতে মানে আগে ছিল যে একরকম, এখন আস্তে আস্তে ডেভেলপ করতেছে, এরকম না? এক্স্যাক্টলি যে আমাদের শুরুর দিকে কম্পিউটার গুলো কিরকম ছিল সেটা এই যে বলা হচ্ছে ভ্যারিং হার্ডওয়্যার টেকনোলজিস। বিশাল বড় বড় ছিল। হ্যাঁ, হ্যাঁ, এই যে হার্ডওয়্যার টেকনোলজি গুলো যে চেঞ্জ হলো ক্রমাগত ভাবে, তার সাপেক্ষে আমার কম্পিউটার সিস্টেমটার মধ্যে কি ধরনের পরিবর্তন হলো। এই যে বড় বড় পরিবর্তনের জায়গাগুলো যখন হলো, এক একটা বড় বড় পরিবর্তন হলো, তখনই সেটাকে আমরা বলতেছি নতুন আরেকটা জেনারেশন, নতুন আরেকটা প্রজন্ম, ঠিক আছে? সেই জন্য বলা হচ্ছে দ্য টার্ম জেনারেশন ইজ ইউজ টু ডিস্টিংগুইশ বিটুইন ভ্যারিং হার্ডওয়্যার টেকনোলজিস। ঠিক আছে, এক একটা হার্ডওয়্যার টেকনোলজি আসছে, নতুন নতুন হার্ডওয়্যার টেকনোলজি আসছে, আমার কম্পিউটার সিস্টেমের মধ্যে একটা বিশাল আকারে চেঞ্জ হয়ে গিয়েছে। বিশাল আকারে চেঞ্জ বলতে অন্যতম বড় চেঞ্জ হচ্ছে তার সাইজ, যেটা আমরা দেখতে পাবো। ঠিক আছে, সো কি ধরনের চেঞ্জটা হয়েছে সেটাকে আমরা বলি হচ্ছে কম্পিউটার জেনারেশন। এবং সো ফার আমরা এই 5টা জেনারেশন পেয়েছি। সো যদিও আমরা এখন কম্পিউটার কিনতে গেলে 10th জেনারেশন, 8th জেনারেশন এরকম বিভিন্ন ধরনের চলে আসছে, বাট এমনিতে বেসিক্যালি কম্পিউটার জেনারেশন যদি বলি আমরা, মোটামুটি এখন 5th জেনারেশন। সো একটু খেয়াল করি যে কোন জেনারেশনটা আসলে তার ব্যাপ্তিকালটা কতটুকু ছিল। যেমন ফার্স্ট জেনারেশন কম্পিউটার যখন আসলে আবিষ্কৃত হয় সে 1942। সো 1942 থেকে 1955 পর্যন্ত মোটামুটি এটা ছিল ফার্স্ট জেনারেশন। সেকেন্ড জেনারেশন চলে আসছে 1955 থেকে অ্যারাউন্ড 1964, প্রায় এক দশকের মতো। সিমিলারলি থার্ড জেনারেশন 1964 থেকে 1975।
ফোর্থ জেনারেশন 1975 থেকে 1989 পর্যন্ত, প্রায় 14-15 বছর। এন্ড ফিফথ জেনারেশন মোটামুটি এখনো পর্যন্ত চলছে সেই 89 থেকে। তাহলে কি ধরনের চেঞ্জ আসলে বা কি ধরনের চেঞ্জ আসার ফলে এই ধরনের একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশন আমরা ট্রান্সফর্ম করলাম, এইগুলো যদি একটু দেখার চেষ্টা করি। বুঝলাম না কোথা থেকে সমস্যা। সো ফার্স্ট জেনারেশন বলা হচ্ছে টু বাল্কি ইন সাইজ রিকোয়ার্স লার্জ রুমস। সো লার্জ রুম বলতে কিরকম, এই যে এরকম জিনিসপত্র, জাস্ট দুই একটা ছবি দেখানোর চেষ্টা করতেছি আমি, ঠিক আছে। একদম বাম পাশেরটা আর একটা কম্পিউটারের ছবি চিন্তা করতে, কম্পিউটারের ছবি, ঠিক আছে, ওই যে দেয়াই আছে একদম প্রথম যেটা ইউনিভ্যাক, প্রথম প্রজন্মের কম্পিউটার। এই পুরোটাই হচ্ছে কম্পিউটার। তার মধ্যে দেখেন ইনপুট নিতাম কিসের মাধ্যমে, পাঞ্চ কার্ডের মাধ্যমে, ঠিক আছে। যদি আমরা এখন পাঞ্চ কার্ড ব্যবহার করি, টোটালি ডিফারেন্ট পারপাস। ম্যাগনেটিক ট্যাপ ব্যবহার করতাম আউটপুট হিসেবে, তার মানে ওই যে প্রিন্টার মনিটর এই জাতীয় কোনো জিনিস আসলে ছিল না, আচ্ছা। আউটপুট নিতাম ম্যাগনেটিক ট্যাপের মধ্যে। তারপরে হচ্ছে ভ্যাকিউম টিউব, এগুলোর মাধ্যমে হচ্ছে আমরা স্টোর করতাম, মেমোরি হিসেবে ব্যবহার করতাম ভ্যাকিউম টিউব। সো জাস্ট বৈশিষ্ট্যগুলো একটু দেখে আসি। বলা হচ্ছে টু বাল্কি ইন সাইজ রিকোয়ার্স লার্জ রুমস, thousands of vacuum tubes are used which consumes and produces large heat. সো প্রথমে বললাম ভ্যাকিউম টিউব গুলো কেন ব্যবহার করতেছি, মেমোরি হিসেবে, আচ্ছা। মেমোরির জন্য এগুলো ব্যবহার করতাম, বাট প্রবলেম হচ্ছে কি, বা এগুলো কি ধরনের প্রবলেম তৈরি করতো, প্রচুর পরিমাণ হিট প্রডিউস করতো, ঠিক আছে, যার জন্য এখানে থাকা কষ্টকর হতো। ম্যাগনেটিক ড্রাম ওয়াজ ইউজড অ্যাজ মেমোরি, ঠিক আছে। পাঞ্চ কার্ড ওয়াজ ইউজড ফর ইনপুট আউটপুট, ঠিক আছে। and programs are written in machine language. So machine language বলতে কি বোঝায় সেটা আবার একটু জানার বিষয় আছে। সো কম্পিউটারে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, আচ্ছা। আমরা যখন কোনো কিছু লিখি একদম পিওর ইংরেজি বা বাংলায় লিখি, ঠিক আছে। আর যে মেশিন ল্যাঙ্গুয়েজের কথা বলা হচ্ছে, মেশিন ল্যাঙ্গুয়েজ আসলে কি, মনে রাখবো কম্পিউটার শুধুমাত্র এবং কেবলমাত্র দুইটা জিনিস বুঝতে পারে, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। এর বাইরে আসলে কম্পিউটার কিছুই বুঝতে পারে না, আচ্ছা। তাহলে কি দাঁড়ালো এই কথাটা, এতক্ষণ পর্যন্ত এত কিছু পড়ানোর পরে স্যার এটা কি কথা বললো, এত এত সফটওয়্যারের কথা বললো, এত এত হার্ডওয়্যারের কথা বললো, জি স্যার। এত এত অ্যাপ্লিকেশনের কথা বললো, কিন্তু এখন বলতেছে কম্পিউটার আসলে 0 আর 1 এর বাইরে কিছুই বুঝতে পারে না। আসলেই তাই, কম্পিউটার আসলে 0 আর 1 এর বাইরে কিছুই বুঝতে পারে না। তাহলে আমরা এত এত কাজ কিভাবে করছি, এই যে আমি এখানে প্রেজেন্টেশন দিয়ে আপনাদের করার চেষ্টা করতেছি, লেকচার পড়ানোর চেষ্টা করতেছি, ওয়ার্ডের মধ্যে এত এত কাজ করছি, মুভি প্লেয়ার দিয়ে মুভি দেখছি, ফেসবুকিং করছি, এত এত কাজগুলো তাহলে কিভাবে হচ্ছে? সো আনসারটা হচ্ছে সবকিছুই আলটিমেটলি এই 0-1 এ কনভার্ট হচ্ছে। তো সবকিছুই আলটিমেটলি চলে যাচ্ছে আইদার 0 অর 1। ওকে, সো এইটাকে আমরা বলি হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। এই যে 0-1 এটাকে আমরা বলছি হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, এবং কম্পিউটার হচ্ছে এই মেশিন ল্যাঙ্গুয়েজের বাইরে কোনো কিছুই বুঝতে পারে না। হ্যালো, জি স্যার। হ্যাঁ স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম আমি। ওকে, সো যে কথাটা বলছিলাম, আমরা যা কিছুই লিখছি আলটিমেটলি সেটা চলে যাচ্ছে হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়ে আইদার 0 বা 1। এবং প্রথম দিকে যে কম্পিউটার গুলো ছিল ফার্স্ট জেনারেশনে, সেখানে আমরা যে ইনপুট আউটপুট দেওয়ার চেষ্টা করতাম
সবকিছুই এই 0 আর 1 এর মাধ্যমে মেশিন ল্যাঙ্গুয়েজ হিসেবে। ঠিক আছে, জাস্ট দুই একটা এক্সাম্পল নাম মনে রাখবো। ইউনিভ্যাক 1 বা IBM 650, মার্ক 2, এগুলো সবই হচ্ছে ফার্স্ট জেনারেশন কম্পিউটারের এক্সাম্পল। বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় আসে, পরীক্ষা বলতে চাকরির পরীক্ষার কথা বলছি। সো সেকেন্ড জেনারেশন বলা হচ্ছে মেড অফ সেমিকন্ডাক্টর বা ট্রানজিস্টর। সো সেকেন্ড জেনারেশন, ফার্স্ট জেনারেশন থেকে সেকেন্ড জেনারেশনের মুভমেন্টের মূল কারণটাই হচ্ছে এই ট্রানজিস্টরের আবিষ্কার। আসলে ট্রানজিস্টর আবিষ্কার হওয়ার কারণে আমাদের কম্পিউটারের সাইজ সিগনিফিকেন্টলি চেঞ্জ হয়ে যায়। কম্পিউটারের সাইজের মধ্যে একটা বিশাল ধরনের চেঞ্জ চলে আসে শুধুমাত্র আমাদের ট্রানজিস্টর আবিষ্কার হওয়ার কারণে বা সেমিকন্ডাক্টর টেকনোলজি আসার কারণে। ঠিক আছে, এবং এই ট্রানজিস্টরের কারণে আমাদের যে পাওয়ার কনজাম্পশনটা বা যে হিট প্রডিউসটা হতো সেটা অনেকাংশেই কমে যায়। বাট স্টিল সেখানে হচ্ছে আরো অনেক ধরনের প্রবলেম ছিল। বাট কি কি আর বৈশিষ্ট্য আমরা জানতে পারি, সেখানে কি ব্যবহৃত হতো? ইউজ অফ ম্যাগনেটিক কোর মেমোরি। ঠিক আছে, ম্যাগনেটিক ডিস্ক, ম্যাগনেটিক কোর, এগুলো হচ্ছে আমরা মেমোরি হিসেবে ব্যবহার করতাম স্টোরেজের জন্য। আর ডাটা ট্রান্সমিট করতাম আমরা কিসের মাধ্যমে? টেলিফোন লাইনের মাধ্যমে। সো একটা মেশিন থেকে আরেকটা মেশিনে ডাটা ট্রান্সফার পসিবল হয়েছিল থ্রু টেলিফোন লাইন। ফার্স্ট ওয়ানের মধ্যে কিন্তু সেটা পসিবল ছিল না। এবং রিলেটিভলি হায়ার লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা ব্যবহার করা শুরু করি সেকেন্ড জেনারেশনে, যেমন বলা হচ্ছে কোবল, ফোরট্রান, অ্যালগোল, এই জাতীয় কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা মেশিন ল্যাঙ্গুয়েজ না। ঠিক আছে, হিউম্যান রিডেবল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে হচ্ছে আমরা কম্পিউটারের মধ্যে ডাটা আদান প্রদান করতে পারতাম, যেটা আলটিমেটলি কনভার্ট হতো 0 আর 1। ঠিক আছে, তো এইটা ছিল হচ্ছে মোটামুটি আমাদের সেকেন্ড জেনারেশন। থার্ড জেনারেশনে, সো এটা হচ্ছে মোটামুটি সেকেন্ড জেনারেশনের যদি আমরা একটু ছবি দেখার চেষ্টা করি, সো এইটা হচ্ছে মোটামুটি একটা সেকেন্ড জেনারেশন কম্পিউটার। সো মূলত কম্পিউটারটা হচ্ছে এইটা। ঠিক আছে, আর এইগুলো হচ্ছে বিভিন্ন ধরনের স্টোরেজ, প্রসেসিং, ঠিক আছে, পাঞ্চ কার্ড দিয়ে ইনপুট আউটপুট নেওয়া দেয়া, এই পুরো সিস্টেমটা হচ্ছে আলটিমেটলি এই পুরো রুম ধরে যে জিনিসটা দেখতে পাচ্ছি একটা কম্পিউটিং সিস্টেম বা একটা কম্পিউটার। দেন থার্ড জেনারেশন। থার্ড জেনারেশনের সবচেয়ে বড় যে এটা অ্যাডভান্সমেন্টটা সেটা হচ্ছে আইসি। আইসির সাথে তো পরিচিত সবাই, তাই না? আইসি শব্দটার সাথে আমাদের স্টুডেন্টদের কি আইসির সাথে পরিচিতি আছে? জি স্যার। আইসির ফুল মিনিং জানি স্যার মনে নেই এখন ঠিক। ওকে, স্যার এয়ার কুলার? নো, নট এয়ার কুলার, নট এয়ার কুলার। এটা আমরা যে কম্পিউটারের ভিতরে যে সার্কিট গুলো ব্যবহার করি, কালো কালো চিপ গুলো যে থাকে ওইগুলোই তো আইসি। কালো কালো চিপ গুলো, রাইট। সো এটাকে বলা হচ্ছে ইন্টিগ্রেটেড স্যার, ইন্টিগ্রেটেড। এক্স্যাক্টলি, ইন্টিগ্রেটেড সার্কিট। জি স্যার, ইন্টিগ্রেটেড সার্কিট বা সংক্ষেপে হচ্ছে আইসি। ঠিক আছে, সো এই আইসি টেকনোলজিটার ইনভেনশন হয় হচ্ছে থার্ড জেনারেশনের সময়, এবং এই আইসি টেকনোলজিটা আসার কারণে আমাদের কম্পিউটারের সাইজ মানে বলতে পারেন 50 ভাগের 1 ভাগে চলে আসে। ঠিক আছে, তখনই হচ্ছে আমরা ছোট ছোট কম্পিউটার দেখা শুরু করি। সো বলা হচ্ছে সেমিকন্ডাক্টর মেমোরি ওয়াজ ইউজড, মোর দেন ওয়ান ইউজার ক্যান ইউজ ইট এট এ টাইম। একাধিক ব্যক্তি একটা কম্পিউটারকে তখন ব্যবহার করার সুযোগ হয় থার্ড জেনারেশনে এসে। এবং বলা হচ্ছে ইউজ অফ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এবং ট্রান্সমিশন অফ ডাটা ইউজিং কম্পিউটার সিস্টেম অ্যান্ড স্যাটেলাইট। আচ্ছা, সো একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটার আমরা তথ্য আদান প্রদান শুরু করি, এবং ইভেন স্যাটেলাইটের মাধ্যমে একটা কম্পিউটার থেকে অন্য একটা কম্পিউটারের থেকে ডাটা আনা বা নেওয়ার কাজটাও আমরা শুরু করি হচ্ছে থার্ড জেনারেশনে এসে। ইউজ অফ মনিটরস। আচ্ছা, সো মনে রাখবো থার্ড জেনারেশনে এসে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি মনিটরকে পাই। ফার্স্ট এবং সেকেন্ড জেনারেশনে আমরা কোনো ধরনের আউটপুট যদিও নিতাম বা দিতাম, সেগুলো হচ্ছে যে ম্যাগনেটিক ট্যাপের মাধ্যমে, ঠিক আছে, বা ম্যাগনেটিক কোরের মাধ্যমে।
মনিটর আমরা পাই হচ্ছে 3rd জেনারেশনে এসে। সো কিছু নাম, সো এই যে এইটাকে বলার চেষ্টা করতেছিলাম হচ্ছে আইসি। সো এই আইসি আসার কারণে আমাদের কম্পিউটারের মধ্যে সাইজটা সিগনিফিকেন্টলি ছোট হয়ে যায়। দেন 4th জেনারেশন বলা হচ্ছে ইউজ অফ VLSI টেকনোলজি। VLSI মিনস ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। মানে এই যে আইসিটাকে আরো ছোট করে ফেলা হয়, বা উল্টাভাবে যদি বলি, একটা আইসির মধ্যে প্রথম দিকে যদি 10টা যদি আমরা ইনস্ট্রাকশন যদি রাখতে পারতাম বা ট্রানজিস্টর যদি রাখতে পারতাম, পরবর্তীতে VLSI টেকনোলজি আসার ফলে একটা আইসির মধ্যে মনে করেন কয়েকশো আমরা ট্রানজিস্টরকে অ্যাড করতে পারি, যে ট্রানজিস্টরের মধ্যে এক একটা ট্রানজিস্টরের মধ্যে এক একটা করে ইনস্ট্রাকশন আমরা রাখতে পারি। ঠিক আছে, সো এই কারণে হচ্ছে আমাদের কম্পিউটার সাইজ আরো অনেক ছোট ছোট হয়ে যায়, এবং বলা হচ্ছে কি মাইক্রো প্রসেসর বেসড কম্পিউটার। সো কম্পিউটারের প্রসেসিংটা কার উপর নির্ভর করে? মাইক্রো প্রসেসরের উপরে। যে সিপিইউর কথা বলেছিলাম, সিপিইউর মধ্যে আসলে কাজ করে কে? মাইক্রো প্রসেসর। এই মাইক্রো প্রসেসরই আসলে হচ্ছে যে যোগ বিয়োগ গুণ ভাগ বা অ্যারিথমেটিক লজিক ইউনিটে যা কাজ সবকিছু করে হচ্ছে প্রসেসর। ওকে, যে প্রসেসিংটা করে, আর সেটাই আমরা বলছি হচ্ছে এখানে কি মাইক্রো প্রসেসর। মাইক্রো মানে কি? ছোট। ঠিক আছে, সো প্রসেসরটাকে আসলে ছোট করে ফেলা হয় সাইজে ছোট করে ফেলা হয়, ফাংশনালিটিতে না। সো সেই কারণে এটাকে আমরা বলি হচ্ছে মাইক্রো প্রসেসর। সো যেটা আগে ছিল প্রসেসর, সেটাই পরবর্তীতে টেকনোলজির কারণে নাম হয়ে গেছে মাইক্রো প্রসেসর, এবং আমরা এখন মাইক্রো প্রসেসর ব্যবহার করছি। ঠিক আছে, সো সেই চেঞ্জটা চলে আসে হচ্ছে VLSI এর কারণে। বলা হচ্ছে হিউজ স্টোরেজ ক্যাপাসিটি এই আইসি টেকনোলজির চেঞ্জের কারণে। ঠিক আছে, ইউজ অফ প্যাকেজ প্রোগ্রাম, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এগুলো সবই চলে আসে হচ্ছে 4th জেনারেশনে। ইউজ অফ ইন্টারঅ্যাক্টিভ গ্রাফিক্স। ইন্টারঅ্যাক্টিভ গ্রাফিক্স মানে কি? আমরা গ্রাফিক্যাল ভিউটা পাই, যে মনিটরে আমরা এখন যে গ্রাফিক্যাল ভিউটা দেখতে পাচ্ছি, 3rd জেনারেশনে যদিও মনিটর আসছে, সেখানে কিন্তু গ্রাফিক্যাল ভিউ দেখতে পেতাম না। মানে ক্লিক করে আমরা কিন্তু কোনো কাজ করতে পারতাম না, সেখানে কি করা লাগতো? কমান্ড লেখা লাগতো। যে কোনো কাজ করার জন্য কমান্ড লিখে লিখে মনিটরের মধ্যে আমরা কাজ করতাম। বাট 4th জেনারেশনে এসে হচ্ছে এটা হয়ে যায় কি ইন্টারঅ্যাক্টিভ গ্রাফিক্স। মানে আমি বাটন ক্লিক করতেছি, ফোল্ডারে ক্লিক করতেছি, এইভাবে হচ্ছে ক্লিকের মাধ্যমে আমার কাজ হয়ে যাচ্ছে। সো এটাকে আমরা বলতেছি হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ গ্রাফিক্স। মোটামুটি এই সবগুলোই চলে আসে হচ্ছে আমাদের 4th জেনারেশনের মধ্যে। ইউজ অফ ইন্টারনেট, সো ইন্টারনেটের ইন্ট্রোডাকশনটা হয়ে যায় 4th জেনারেশনের মধ্যেই। মোটামুটি এই যে IBM এর যে সমস্ত মেশিনগুলো আমরা ব্যবহার করি, ঠিক আছে, ইন্টেল মেশিন, ইন্টেল পেন্টিয়াম, ঠিক আছে, প্রথম দিকে ছিল ইন্টেল সেলেরন, এই ধরনের পিসি গুলো আসে হচ্ছে এই 4th জেনারেশনে। অ্যাপেলের ম্যাক, এই সবগুলোই আসে হচ্ছে 4th জেনারেশনে। এবং 4th জেনারেশনের সাথে 5th জেনারেশনের পার্থক্য যদি বলার চেষ্টা করি, আসলে টেকনোলজির পার্থক্য আসছে, আর কাজের তেমন একটা পার্থক্য আসলে হয়নি। সো এইগুলো হচ্ছে প্রসেসর, এটাকে আমরা বলি হচ্ছে মাইক্রো প্রসেসর। এটাই থাকে হচ্ছে আমাদের সিপিইউর ভিতরে, যে হচ্ছে প্রসেসিং এর মূল কাজটা করে। দেন চলে আসি 5th জেনারেশন, ইউজ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। বলা হচ্ছে কম্পিউটারের মধ্যে আমরা এখন কি করানোর চেষ্টা করতেছি? will be capable of reasoning, learning, making inferences and behaving like human. যদিও আমরা পুরোপুরি এইটা এখনো কমপ্লিট করতে পারিনি, যার জন্য এখনো 5th জেনারেশন চলছে। বাট বলা হচ্ছে 5th জেনারেশনের বৈশিষ্ট্য বলা হচ্ছে যে কম্পিউটার গুলো ক্যাপেবল হয়ে যাবে, যে কোনো ধরনের ডিসিশন তারা নিজেরাই নিতে পারবে, তারা লার্ন করতে পারবে। যেমন আমরা কিন্তু এখন লিমিটেড স্কেলে বিভিন্ন ধরনের ডিভাইস বা সিস্টেম দেখতে পাই যারা কিন্তু এই ধরনের কাজগুলো করতে পারে। যেমন এখনকার যে সমস্ত রোবট গুলো আসছে, তারা কিন্তু বিভিন্ন ধরনের ডিসিশন মেক করতে পারে।
যদিও তাদের মধ্যে কোনো ইমোশন নাই, তারা কিন্তু লার্ন করতে পারে, ঠিক আছে, এবং সেই অনুযায়ী কিন্তু রিজনিং করতে পারে যে এখন তার কি করণীয়, সেই ডিসিশনটা কিন্তু সে মেক করতে পারে, ঠিক আছে। এবং এটাই যখন আরো লার্জ স্কেলে যখন হয়ে যাবে, তখন আমরা বলবো যে হ্যাঁ তারা হচ্ছে অ্যাকচুয়ালি হিউম্যান লাইক বিহেভিং ডিভাইস বা হিউম্যান লাইক বিহেভিং কম্পিউটার হয়ে গেছে। সো ইউজ অফ মাল্টিপল মাইক্রোপ্রসেসর, অলরেডি আমরা ব্যবহার করতেছি একাধিক মাইক্রোপ্রসেসর আমাদের কম্পিউটার গুলোতে। ইউজ অফ অপটিক্যাল ফাইবার, এটাও আমরা ব্যবহার করছি, আরো আগে থেকে অপটিক্যাল ফাইবার ব্যবহার করছি, ঠিক আছে। ইউজ অফ ম্যাগনেটিক বাবল অ্যাজ মেমোরি, এটাও ব্যবহৃত হচ্ছে। ভয়েস রিকগনিশন, দ্য অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ওবে স্পোকেন ওয়ার্ডস, ঠিক আছে, অলরেডি আমরা এটা ব্যবহার করছি। যে আমরা রোবটকে যদি কোনো ধরনের ইনস্ট্রাকশন দিই, রোবটও লাগবে না, আমরা এখন এই গুগলের বিভিন্ন ধরনের পাই, ভয়েস রিকগনিশন অ্যাপস পাই, আমাদের মোবাইলের মধ্যে আমরা ভয়েস রিকগনিশন সিস্টেম ব্যবহার করছি। সো তারা কিন্তু আমাদের এই অ্যাবিলিটিটা এখন অলরেডি সম্পূর্ণ করে ফেলেছে, যে তারা কিন্তু আমাদের কথা বুঝতে পারে এবং সেই অনুযায়ী কিন্তু স্পোকেন ওয়ার্ড অনুযায়ী কিন্তু তারা কাজও করতে পারে। সো এই জন্য বলা হচ্ছে ফিফথ জেনারেশনের অনেক কিছুই আমরা অলরেডি কিন্তু অ্যাচিভ করে ফেলেছি। শুধুমাত্র এই যে বলা হচ্ছে যে সেকেন্ড যে পয়েন্টটা এবং ফার্স্ট পয়েন্টটা, এই দুইটা জিনিস কমপ্লিট হয়নি দেখে আসলে আমরা এখনো ফিফথ জেনারেশনে রান করছি, বাট এটা পরবর্তীতে দেখা যাবে আমরা পরবর্তী ধাপে চলে যাব। পরবর্তী ধাপ যে আসলে কি হবে সেটা আমরা এখন বলতে পারছি না। সো মোটামুটি আমি আসলে আজকে এখানেই শেষ করতে চাই। নেক্সট দিন হয়তো আমরা ক্লাসিফিকেশন দেখবো কম্পিউটারের। সো ফার যা ডিসকাশন করেছি, কারো কোনো কোয়েশ্চেন কমেন্টস যদি থেকে থাকে আমরা সেগুলো এখন অ্যাড্রেস করতে পারি।